এশার নামাজ শেষ করার পর খবর পেয়েছিলেন আজগর একটা পোস্টমর্টেম করে লাশ হস্তান্তর করতে হবে। লাশ, গলা কাটা, ধর কাটা অথবা মাথা কাটা লাশ। মাথার টুপি খুলে তার বুক পকেটে ভাঁজ করে রওনা দেন মর্গের উদ্দেশ্যে। চোখে বেশি পাওয়ারের চশমা ব্যবহার করেন, মুখে খাঁজ কাটা দাড়ি। মর্গের বাইরে আজ কেউ নেই, ঘুটঘুটে অন্ধকার, বাতাস নেই একদম, গুমোট রাত, আকাশে তারা নেই, কালো আকাশ, বহুদূরে মেঘে মেঘে ছোট ছোট বজ্র বিদ্যুৎ খেলে যায়। না, আজ কাজ করতে হবে মোমের আলোতে। রাতে তিনি কাজ করেন না, কারণ লাশ কাটা যত সহজ, তা জোড়া দেওয়া এই মোমের আলোতে আরো অনেক কষ্টের। কতবার সুই তার নিজের আঙ্গুলেই ফুটে গেছে। একটা বেশি পাওয়ারের চশমা তিনি ব্যবহার করতেন হয়তো এজন্যই, এবং তার জন্য আরো বেশি কষ্টকর সেলাই দেওয়া। তবুও বড় ডাক্তার ডাক দিয়েছেন, তার অবাধ্য হননি আজগর। হ্যাঁ, তিনি আজগর ডোম। এই পেশায় তিনি তখন ছিলেন 17 বছর, অর্থাৎ তখন বয়স তার 42। বিয়ে করেছেন এক বিধবাকে, আশ্রয় দিয়েছেন তার সন্তানকে, কারণ ডোম চারালদের ভালো জায়গায় বিয়েকে দেয়। সেই রাত ছিল 2005 সালের গরমের একটি রাত। বললাম না, দূরে আকাশে মেঘে মেঘে বিদ্যুৎ চমক দেয়। আজগর ডোম মর্গে প্রবেশ করলেন। পাকা মেঝের মর্গ, মাঝখানের বেদিটা কোমর সমান উঁচু এবং একদিকে ঢালু। সেদিক দিয়ে গড়িয়ে ড্রেনের পথে নেমে যাবে মৃতদেহের রক্ত বা বর্জ্য, বা হয়তো গলা মৃতদেহই। স্ট্রেচারে লাশ রেখে গিয়েছিলেন আগেই, সকালে লাশ নিতে চলে আসবে। বড় ডাক্তার সাহেব আগেই বলে দিয়েছিলেন লিভারটা আলাদা করে রাখতে, অন্যান্য অর্গ্যানগুলো যেন জায়গা মতোই থাকবে। মোম জ্বালানো হলো দুটা, একটা রাখা হলো সেলফের কাছে, আরেকটা রাখা হলো বেদির উপর মোম রাখার একসাথে, যাতে তিনি বা যেই রাতেই কাজ করুক দেখতে যাতে সুবিধা হয় তাদের। লাশটা স্ট্রেচারে রাখা হলো। লাশকে সোজা করে রাখা হয়নি, লোকাল মানুষ ভ্যানে করে এনেছে। লাশটা বাঁকা হয়ে আছে, একটা কোদাল তার ঘাড়ে বিদ্ধ হয়ে আছে। আজগরের চেলা আছে একটা ছেলে, সমানে মদ আর নেশা করে। ছেলেটা আসার কথা এখনো আসেনি। ও থাকলে লাশ তার তুলে বেদির উপর রাখতে সুবিধা হতো। এই লাশ তো আবার বাঁকা। লাশটার আঘাত মারাত্মক। জমি জেরাত নিয়ে খুন হয়েছে। আইল কাটা নিয়ে বিবাদে লোকটা মারা গেছে। পেছন থেকে ঘাড়ে কোদাল দিয়ে কোপ দিয়েছে, একেবারে কোদাল ঘাড়ের সাথে আটকে গেছে। বয়স কত হবে? 35 থেকে 40 হবে লোকটা। বাবা কোপ মারছে, অন্য কেউ না, আপন বাবা। কসরত করে লাশ উঠাতে হলো আজগরকে। পিঠের দিক দিয়ে হাত গলিয়ে টেনে আগে উপরের দিকের অর্ধেক তিনি বেদির উপর তুলেছেন। তারপর পায়ের দিক থেকে টেনে তিনি বেদির উপর লাশকে ওঠান। সেই বাঁকানো এবং ডান কাত হওয়া অবস্থাতেই রাখেন তিনি। এই লাশ সোজা করতে গেলে আগে ঘাট থেকে কোদাল সরাতে হবে। এটা আমার খুনের আলামত। হাড্ডির মধ্যে আটকে থাকা কোদাল টেনে দেখলেন বের করা যায় কিনা, কিন্তু বের করা যায় না। ডোমের আসলে অনেকভাবেই কাজ করে, কিন্তু সেই কর্মপদ্ধতি সবাই জানেন। এক এক ডোম এক একভাবে কাজ করে। আজগর এবার বেদির উপর উঠলেন। তার পা সেই ডান কাত হয়ে থাকা লাশের চেহারার সামনে। নিজের বাম হাঁটু লাশের উপর রেখে অপর পা লাশের বুকের সামনের উপর বেদির উপর রাখলেন, যাতে করে লাশের মাথা নড়তে না পারে। কারণ এখন তাকে কোদাল আগে বের করতে হবে। বাম হাঁটুর চাপ এবং বাম হাত দিয়ে মাথার চুল ধরে ডান হাত দিয়ে আস্তে আস্তে টানার চেষ্টা করলেন তিনি, কিন্তু একদম রক সলিড হয়ে আটকে আছে। ওই কোদালটা এমন ভাবে আটকে আছে, একদম শক্ত। বাম হাত দিয়ে এবার কোদালের চাপ দিয়ে ডান হাতের আঙ্গুল কোদালের ঠিক সেখানে দিলে বোঝার জন্য যেখানে কতখানি গেঁথে আছে কোদালটা। ভাঙা হাড়ের খোঁচা খেয়ে আঙ্গুল তার কেটে গেল। যেই সুই বিঁধেছে বিষাক্ত সুই, ব্যথা পাওয়ার কারণে তখনই বিরক্ত হয়ে ঘ্যাজ ঘ্যাজ করে টান দিলেন যাতে কোদাল ছুটে আসে, কিন্তু না, কোদাল সরে আসেনি।
বরং সুয়ের মতো খোঁচা খাওয়ার জায়গা থেকে রক্ত বেরোচ্ছে। আর সেই রক্ত লেগে যায় সেই কোদালে। যে কোদাল ইতোমধ্যে রক্তে একবার রক্তাক্ত হয়েছে, তা আবার রক্তাক্ত হলো এবার তার রক্তে। বেদি থেকে নিচে নেমে তিনি আগে নিজের হাতের পরীক্ষা করলেন, হাত ঠিক আছে কিনা। না, সেলাই করার হাত, সেলাই করার সেই আঙ্গুলেই তিনি খোঁচা খেয়েছেন। হুল ফোটানোর মতো ব্যথা করছে তার হাতে, মানে ওই যে কোদাল সরাতে গেছে ওই হাড্ডিতে লেগে সুই ফুটেছে আঙ্গুলের মধ্যে, এরকম অবস্থা। গালি দিলেন কয়েকটা, তাই সেই অ্যাসিস্ট্যান্ট চেলাকে। একটা পট্টি তিনি পেঁচিয়ে নিলেন নিজের সেই কাঁচা আঙ্গুলে। ওই পট্টিটার আবার একটা গল্প আছে। এক নারী গলায় ফাঁস নিয়েছিল, ফাঁস দিয়েছিল ওড়না দিয়ে। কয়েকদিন হয়ে গেছিল, পরে লাশ যখন পায় ওই ওড়না সহ লাশ এসেছিল। তখন মর্গে আবার অন্য লাশ ছিল। খুব তাড়াতাড়ি একটা পট্টির দরকার পড়ে, কারণ অন্য যেই লাশ ছিল তার পায়খানার রাস্তা থেকে পচা রক্ত বের হচ্ছিল। পট্টি নেই, গস্ত দূরের কথা। পরে ওই নারীর লাশের কাপড় কেটে পট্টি ঢুকানো হয়। ওই পট্টি অন্য লাশের পায়খানার রাস্তায় গুজে দেওয়া হয়, যাতে পচা রক্ত বের না হয়। ওই লাশও সেদিন চলে যায়, আবার এই নারীর লাশও সেদিন চলে যায়। মর্গ সাফাই করে গেট লাগানোর সময় ওই যে নারীর লাশের কাপড় কেটেছিল আজগর, সেই কাপড়ের কিছু অংশ নিচে পড়ে থাকা অবস্থায় পায়। সেই কাপড় সে তুলে রাখে, কারণ পট্টির অনেক দরকার পড়ে আসলে এইখানে। আজ সেই মরা লাশের গায়ে থাকা কাপড়ের পট্টি দিয়ে নিজের আঙ্গুল সে বেঁধেছে, ওই যে দরকার তো পড়ে। ডোমেরা এসব কিছু তোয়াক্কা করেন, আসলে তাদের জীবন ভিন্ন। তিনি বাইরে দাঁড়িয়ে আছেন, তার চেলা কোথায় মরে পড়ে আছে সেই ব্যাপারে অভিসম্পাত করেই যাচ্ছেন। আকাশে মেঘের ঘনঘটা জানান দেয় যে বৃষ্টি আসবে। তিনি মনে মনে ভাবছিলেন কিভাবে কোদালটা ঘাট থেকে সরানো যায়। এমনভাবে সেচে আছে ঘাড়ের ভেতরে, অনেক জোরে বা বাঁকিয়ে বের করা ছাড়া কোনো উপায়ও নেই। চাইলেই বাঁকিয়ে বের করা যায়, কিন্তু মাল আল্লাহ, এমন কাজ সে করতে চায় না। জবাব দিয়ে দেয়া লাগবে তো কিয়ামতের ময়দানে। আবার তখন তার মনে পড়ে বড় ডাক্তারের কথাতে কত লাশের অঙ্গ তিনি চুরি করে বড় সাহেবকে দিয়েছেন, তার হিসাব নাই। চোরের আবার ইয়ানফসি। নিজেকেই এই কথাটা বললেন আবার তিনি। বাতাস টেনে নিয়ে যাচ্ছে, মানে হলো ঝড় আসবে। তিনি ভেতরে প্রবেশ করেন, সিগারেট শেষ করেন। নতুন কোম্পানির সিগারেট, ফাও আধা প্যাকেট পেয়েছেন। নয়া সিগারেট ভালো না, টান লাগে না। প্রবেশ করলেন মর্গে। এবার মম হাতে লাশের ঘরে তিনি প্রবেশ করলেন। পেছনে ভালো করে পরীক্ষা করতে শুরু করলেন। ছেনি এবং বাটাম দিয়ে ভালো করে জমাট রক্ত টেনে সরালেন তিনি। আঠালো আর শক্ত রক্ত, জমাট বাঁধা রক্তের টুকরা তার সামনে। চুল আছে, চামড়া আছে, নার্ভ আছে, আর আছে কুচি হওয়া হাড়ের টুকরা, আছে শুকিয়ে হলুদ ছুঁয়ে যাওয়া চর্বি। কোদাল এমনভাবে আটকে আছে একটা হাড়ের মধ্যেই, সেই হাড় ভেঙে গিয়ে অন্য হাড়ের সাথে আড়াআড়িভাবে আটকে আছে। আবার কোদালের কোনার অংশ খুলির পেছনে আটকে গেছে। এবার তিনি বুঝতে পারলেন কেন তিনি বের করতে পারেননি প্রথমবারে কোদালটা। আফসোস করেন, আরে। এবং তিনি আফসোস এটা নিয়েও করলেন যে বাবা তার পুতের ঘরে এত জোরে কোবানি দিছে যে নিজেই চাইছিল পুতের কল্লা ফালাই দিতে। আহারে জমি রে, কত জান যে তুই খাইতেছস জনম জনম দইরা রে। এবার হাতুড়ি দিয়ে ঠুকিয়ে তিনি কোদাল বের করে আনতে শুরু করলেন আর কি। কয়েকবার ভারী মারার পর কোদাল আলগা হয়ে যায়। এরপর জোরে টান দিতেই বিকট জোরে বজ্রপাতের শব্দ হয়। আর আজগর না পড়ে যান আচমকা সেই শব্দে। আবারও বজ্রপাত হয়, সেই সাথে বাতাসের ধাক্কা এসে পড়ে। আচমকা বজ্রপাতের শব্দ তিনি খাবি খান রীতিমতো। আবার সেই বাতাস আলগা করে রাখা জানালা সরিয়ে ভেতরে চলতে থাকা মোম নিভিয়ে দেয়। মুহূর্তের মধ্যে ঘটনাগুলো ঘটল। সময় পেল না আসলে আজগর রিয়েক্ট করার সময় পাননি, তবে ভয় পেয়ে যান। বজ্রপাত হচ্ছিল প্রবলভাবে, আর সেই আলোয় ধাঁধিয়ে উঠছিল অন্ধকার সেই মর্গ। সজোরে বৃষ্টি এসে আঘাত হানল টিনের চালের উপর।
যেন বুলেটের গতিতে বৃষ্টি টিনের উপর পড়ছে। ডিপ ডিপ করছিল বুকের ভেতর, তবুও নিজেকে শান্ত করলেন। বসে রইলেন কিছুক্ষণ। বিদ্যুৎ চমকে ওঠে। মনে হলো ভেতরে কে যেন আবার চমকে উঠে আলো। সেই আলোতে দেখতে পাওয়া গেল লাশ বসে আছে। সেই মরা লাশটা বসে আছে। ওদিকে জানালা সপাটে বাড়ি মারছে বাতাসের কারণে। বুক পকেট থেকে মেঝের বক্স বের করে কাঠি জ্বালালেন কয়েকবার। কাঠি জ্বলেই নিভে যায়। আন্দাজ করে অন্ধকার হাতরে আগে জানালার কাছে যেয়ে পৌঁছান তিনি। জানালা বন্ধ না করলে হচ্ছে না। এবার ম্যাচ বক্সটা জ্বালালেন, মোমে আগুন লাগালেন তিনি। দরজা লাগিয়ে দিলেন। প্রচন্ড ঝড়, মনে হচ্ছে সব উড়িয়ে নিয়ে যাবে। নিজেকে ধাতস্থ করে পুনরায় কাজে মন দিলেন। কোদাল সরে যাওয়াতে ফ্লুইড বের হলো কিছু, তবে লাশকে এবার সোজা করতে হবে। ডান কাত হয়ে থাকা লাশের উপর তিনি নিজে উঠে গেলেন। হাঁটু ভাঁজ করা ছিল। এক হাত উরুর পাশে ধরে অপর হাত দিয়ে পার কয়েকটা টান দেওয়ার পর হাঁটুর জয়েন্ট থেকে পা সোজা হয়ে যায়। মাংস শক্ত হয়ে গেলে এভাবেই টেনে সরান আসলে তারা। দুপা সোজা করার পর লাশের উপরিভাগ এবার সোজা করতে হবে। যখন লাশে পা টেনে সরিয়েছিলেন তিনি, লাশ কিন্তু তখন আধা বসা অবস্থায় কাত হয়ে আছে ভারের কারণে। এবার সেই লাশকে শোয়ানো হয়। ঠিকভাবে লাশ শোয়ানোর পর কাপড় খুলে ফেললেন তিনি। মুখ খোলা ছিল, তা চেপে বন্ধ করে দেন তিনি। হাতে ছেনি, বাটাম এবং হাতুড়। বড় ডাক্তারের ফরমাইশ ছিল লিভারটা রেখে দেওয়ার, তাই ছাতির নিচে কাটলেই হবে। চামড়া কাটার সময় সপাটে গেট ধাক্কাতে শুরু করে আজগর-ডোমের চেলা শাহিন। জোরে চিৎকার করে বলতে লাগলো, ওস্তাদ ওস্তাদ বলে যে গেট খুলে দিলেন ওর আজগর। শীতে কাঁপছে শাহিন, পুরো শরীর ভেজা, লিকলিকে গরমের কালো শরীর। আজগর দুটা কথা শুনিয়ে কাজে মনোযোগ দিলেন, আর শাহিন ব্যস্ত হয়ে গেল নিজেকে শুকাতে। শাহিন বলছিল, উত্তর পাড়ার শম্ভু কিছু পয়সা দিবে, ভালো পয়সা দিবে, তবে যদি তার যা লাগবে তা যদি দেওয়া হয়। আজগর তখন উত্তর দিল, এসব কবিরাজি কাজ করি না, জানিস না? ওর বাবা ভেদ বমি করে মারছে, মনে নাই? সেখানে মরা মহিলার নখ কাটি নিয়ে গেছে, এরপরই তো মরল। খাইস জন্মাইলে অন্য জায়গায় যাইতে ক, এই লাশ আর দেওয়া যাইব না। শাহিন ওই ভেজা শরীরের কাছে এসে বলল, পয়সা কিন্তু ভালো দিব ওস্তাদ, শুধু না বিখান লাগবে। আপনার তো পয়সার দরকার কিছু, তাহলে কিন্তু নুরু বক্সের ওই জমিনটা কিনতে পারবেন। এই কথা শুনে আজগর জিজ্ঞেস করলো, কত দিব রে? শাহিন বলল, 20,000। অবাক হয়ে বলল, মরা দামির দাম 20,000, এত কেন? শাহিন তখন লাশের দিকে তাকিয়ে বলল, ওস্তাদ, আপন বাপের খুন করছে আপন সন্তানকে। তার তখন রাহু নাকি উচ্চ শিখরে ছিল। এই লাশের নাভি নাকি সাধনার জন্য অনেক অদ্বিতীয়। ততক্ষণে ছিনি নিয়ে লাশের বুকের ছাতির নিচে কেটেছেন আজগর। টাকা আর জমি মানুষের ভিতকে নড়িয়ে দিতে সক্ষম। কাজে মনোযোগ দিলেন আজগর ডোম। মোমটা নিয়ে গেলেন আরো কাছে। এরপর সূক্ষ্মভাবে টান দিয়ে হাতে ঢুকানোর মতো জায়গা তৈরি করলেন। এবার প্রথমে রগ খুঁজতে শুরু করলেন তিনি, যেই রগ লিভারের সাথে কানেক্টেড। রয়েছে পাঁজর, ডায়াফ্রাম এবং বড় বড় রক্তনালী, রয়েছে পিত্তথলি। হাত দিয়ে অনুভব করতে পারলেন লিভারটাকে আজগর। তিনি চেয়েছিলেন পেট অল্প কেটে বের করতে, কিন্তু পারছিলেন না। চেনি বাটাম দিয়ে হবে না, এভাবে পুরো পেট কাটতে হবে। শাহিন নেশায় গড়া জড়ানো অবস্থায় বলল, পুরো পেট কাটেন ওস্তাদ। আজগর এভাবে এবার পুরো লম্বা কাঠ পাশ দিয়ে পেট কাটেন। চিনি দিয়ে নার্ভ রক থেকে আলাদা করেন লিভারকে, কিন্তু পিত্তরস ছড়িয়ে পড়ে, পিত্তথলি কেটে যায়। লিভার বের করে আনার পর পেট সেলাই করতে যান আজগর। গড়িয়ে পড়া তরল তিনি সরিয়ে দেন হাত দিয়ে। সুতা সুই দিয়ে তিনি পেট সেলাই করতে যাবেন, তখন কি যেন তিনি দেখলেন, মনে হলো তার। মোম দিয়ে ভালো করে দেখতেই ধরাস করে উঠে তার বুক। ভেতরে হার্ট নাই, মানে হার্ট ভেতরে নাই, ওই লাশের ভেতরে তার কোনো হৃৎপিণ্ড নাই। এ কিভাবে সম্ভব? শাহিনকে ডেকে এনে দেখালেন তিনি। শাহিন অবাক হয়ে বলল, ওস্তাদ, এই কি ঘটনা?
কইজা খাইলো কেডা? অথচ এই লাশ কাটাই হলো শাহিনের সামনে। বেশি সময় না লেগে দ্রুত সেলাই করে দিলেন তিনি। ডোমঘরে অনেক ঘটনাই ঘটে, আর আজগর আগে থেকেই অভিজ্ঞ, কিন্তু এই লাশ তো কাটা হলো মাত্র। আগে যত ঘটনা ঘটছে তখন লাশ ফুল কাটা অবস্থায় ছিল। তিনি সেলাই কাজ শেষ করেন। লাশ এবার বাম দিকে কাত করে দেন তিনি, কারণ ঘাড়ে সেলাই করে দিতে হবে। শাহিন এবার লাশের ঘাড়ের দিকটা ধরল, যাতে করে সহজে সেলাই করা যায়। সুতা শুয়ের ভিতরে ঢুকিয়ে পাশে রাখলো। কোদাল টান দেওয়ার সময় একটা হাড় ছুটে বেরিয়ে আসলো। সেই হাড় পুনরায় প্রবেশ করিয়ে দিল ঘাড়ের ভেতর। উপরিভাগের চামড়া চুল সহ টেনে ধরতেই লাশ চিৎকার করে উঠল, যেন প্রবল ব্যথায় মানুষ চিৎকার করে উঠল। লাশটা দাপাচ্ছে। জান কিভাবে ফিরে আসতে পারে? কিভাবে তা সম্ভব? বেতাল যেভাবে গাও শিউরে ওঠা ভাবে তাল মিলিয়ে কাঁদে, সেভাবে কাঁদতে শুরু করলো লাশ। ডান কাত হয়ে থাকা লাশ উঠে বসলো। জীবিত মানুষের কান্না। ভাইরে গোহর, বৃষ্টি, সাথে ঝড়। শাহিন লাফিয়ে উঠল বেদির উপর। মম ধাক্কা লেগে নিচে পড়ে গেছে। আজগর তাকিয়ে আছেন। শাহিন উপরে উঠল, জড়িয়ে ধরল সেই লাশকে। এরপর শাহিন জ্যান্ত কামড়ে ধরল সেই লাশের ঘাড়। দুই চোখ অনেক বড় তার, কিন্তু তার ঠোঁট সেই লাশের ঘাড়ে, যেন সে সেই জ্যান্ত হয়ে ওঠা লাশের জীবনী শক্তি টেনে নিচ্ছে, শুষে নিচ্ছে জীবনের শক্তি। সেই লাশ অদ্ভুতভাবে দাঁড়িয়ে ওঠে, কিন্তু শাহিন তার ঘাড় কামড়ে ধরে আছে। জয়বাই করা মোরগ যেভাবে দাপায়, সেভাবে দাপাতে লাগলো লাশটা। নিথর হয়ে আছে, শক্তি ফুরিয়ে আসছে সেই লাশে। এবার ধপাস করে পড়ে যায় সেই লাশ। দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর প্রেত রূপে শাহিন, আজগরের চেলা শাহিন। এ যেন এক সাক্ষাৎ নরকের প্রেত। আজগর তাকিয়ে আছেন। শাহিনের চোখ কালো, মুখে রক্ত। শাহিন বলল, ওরে আজগর। তখন তার চোখে মুখে যেন কেন পানি মারল। চোখের পানি পড়েছে, তার মুখে পড়ল। এ তো শাহিন, যে তার চোখে মুখে পানি মারছে। উস্তাদ বলে সে বারবার ডাকছে আজগরকে। শাহিন বলছিল লাশ চিৎকার দিয়েছে, এটা তারও মনে হয়েছিল, কিন্তু লাশ তো লাশের জায়গায়। সে নিজেও পড়ে গিয়েছিল আতঙ্কে। আজগরকে সে তুলে উঠায়। আজগর বলেছিলেন, তাড়াতাড়ি শেষ কর শাহিন। শাহিন বলল, ওস্তাদ বিড়ি ধরান, পরে কাজ ধরেন। শাহিনের কথায় সিগারেট ধরে লাশ ঘরের দরজায় দাঁড়ায় আজগর। বাইরের বৃষ্টি আর বাতাস তার অশান্তি কিছুটা কমালো, কিন্তু কেমন যেন লাগছে। একটা ঘোরের মধ্যে আছে তিনি, কিছু একটা ঠিক নাই। আজগর হলো ডোমেরা অনেক কিছুই জানে, অনেক কিছু দেখে, তবু আজ হিসাবটা কেমন যেন, এমন তো হবার কথা না। তখন ক্রিং ক্রিং বেল বাজার শব্দ এলো। ভ্যান এসছে একটা। সাধারণত ভ্যান লাশ ঘরে আসা মানে হয় লাশ নেবার জন্য এসছে, নয়তো লাশ দেবার জন্য এসছে। একমাত্র ভ্যান চালক, সে নিজেও বুলু ডোম। লাশ নিয়ে এসছে সে। শাহিন কেন যেন পেছনে। লাশ ঘরের ভেতর চলে গেল। সিগারেটের টান দিয়ে বৃষ্টির ভেতর বসা বুলু ডোমের ভ্যানের দিকে তাকালো আজগর। লাশ বস্তায় ভরা, এর মানে আগে থেকে কাটা লাশ। বুলু ডোম কাছে এসে বলল, আর বইল না, কাইটটা লাশ গুজাবার চাইছিল, পরে ধরা পড়ে গেছে শেষমেশ। মাইনসে যেই পিটানি দিল, অমনি বলে ফেললো সবকিছু। মাইয়া মাইনসের লাশ, বুঝলা, যতটুকুন পারো গোছ গাছ কইরা দাও। সেই ঝড়ের রাইত বাড়িতে পৌঁছে 2 লোক খায় একটা ঘুম দিবা লাগবো। থাকো, যাই আমি। এই কথা বলে নিজের ভ্যান ঘুরিয়ে নিল বুলু ডোম। আসলে যেমন বৃষ্টি, আজ যদি কাজ না থাকতো ততক্ষণে খেয়ে একটা ঘুম দিত আসলো। ওই কামচরে দিগায় বলে তিনি শাহিনকে ডাক দিল। শাহিনকে লাশের বস্তা চলে ভেতরে নিয়ে রাখতে বলল আজগর ডোম। বেদিতে বসা সেই লাশ একবার গোছ গাছ করে ফেলেন আজগর ডোম।
লাশ গুছিয়ে নেবার পর সেই বস্তার লাশ উঠানো হলো বেতের ওপর। বস্তার ভেতরে লাশের টুকরা, মরা মাছি আর লাশ খেকো পোকা। বস্তা থেকে বের করা হলো আগে 2 হাত, এরপর কয়েক টুকরো পা, মাথা আছে, বাকি শরীরও আছে। আইন আর কানুন, এই আইন আর কানুন অহেতুক। এইসব লাশ টেনা হেঁচড়া করে এমন না, কিছু প্রমাণ তো রাখা লাগে, নইলে অপরাধী পার পেয়ে যায়। পয়সা ফেললে সব পাওয়া যায়। এক এক করে হিসাব অনুযায়ী লাশ রাখা হলো। আজকে লাশ এমন ভাবেই থাকবে, কালকে দারোগারা যা করার করবে। লাশের মাথার দিকে নজর দিল আজগর, চোখ নিষ্পলক। এমনই হয়, এক সময় চোখ খুলে থাকে, মনে হয় লাশ যেন তাকে দেখছে। শাহিন এক অদ্ভুত হাসি অবস্থা, আপনারে চাইয়া চাইয়া দেখে লাশ। আজগর শাহিনকে বলল, স্পেশাল সুই আর সুতা নামাগা। আর ওই তোর গলায় এত বড় কালো দাগ কিসের রে? শাহিন উত্তর দিল, কই কিসের কালো দাগ? আজগর ভালো করে লক্ষ্য করে দেখলেন শাহিনের গলায় একটা দাগ, গোল কালো পুরে ছাই হবার মতো দাগ। এই যে দাগ, তোর গলায় কিসের দাগ? শাহিন স্পেশাল সুই সুতা বের করতে করতে বলল, আর কিসের দাগ বুঝি না তো। আপনি পড়ছে দাগ নিয়ে। স্পেশাল সুই সুতা নিয়ে শাহিন এলো তার কাছে। লাশ খুব তাড়াতাড়ি সেলাই দিতে হবে। এই স্পেশাল সুই আর সুতা কেবল এমন লাশের জন্যই ব্যবহার করা হয়। সেই লাশ সেলাইয়ের কাজ করতে যে দ্রুতই আজগর অশান্তি শুরু হয়। এক ফিসফিসানি ঘোলাটে দৃষ্টি, কেমন এক কাঁপুনি দিচ্ছে তাকে। জ্বর আসছে মনে হচ্ছে। এমন কাজের সময় কাজটুকুই তিনি কেবল করেন। ঘোরে পড়ে গেছেন তিনি। তবুও কেন জানি মনে হচ্ছিল লাশটা কেন কোনো নতুন বউয়ের। তার দৃষ্টি ঘুরছে চারদিকে। মেয়েলি হাসি, মিষ্টি ভাষায় কোনো মেয়ে তার সাথে কথা বলছে। বেদির উপর যেন এক মেয়ে বসে আছে, বিয়ের শাড়ি পরা, মাথা একটা সোনার গয়না। লাস্যময়ী হাসি তার, অনেক আবেদনময়ী। তাকে কাছে ডাকছে সে আজগরকে। এরপর সে আমার ডাক শুনতে পায়। হ্যাঁ, আমার ডাক। আজগর ডোব আমার সামনেই বসা, তবে চেয়ারে বাঁধা সে। বয়স এখন অনেক তার। আজগর ডোমের পেছনে রয়েছে জানালা। কাদের অবস্থান করছে সেখানে। আমি কাদেরকে বললাম, সত্য বললো নাকি মিথ্যা বললো তখন? কাদের বলো তো? কাদের বলল সত্য বলেছেন কিনা তা ধরা যাচ্ছে না, কিন্তু দেখুন তিনি এখনো সেই ক্ষতির প্রভাবই আছেন। তার গলায় আমি সেই বজ্রপাতের আঘাত দেখতে পাচ্ছি। এবার আমি বলি, সেই বহুরূপী নারীর মোহে তিনি জখম ছিলেন, কিন্তু তখন তিনি আমাকে বলেছিলেন তার অতীতের কথা। কারণ আমি জিজ্ঞেস করি সবাইকেই অতীতের ব্যাপারে, বংশের ব্যাপারে। যখন আজগরডম বলছিলেন ঘটনার এক পর্যায়ে যখন কোদাল ঘাড়ে গেঁথে থাকা লাশ চিৎকার করছিল, তখনই তাকে চেয়ারে বেঁধে ফেলতে হয়েছিল। কারণ হঠাৎ তার মারাত্মক পরিবর্তন দেখা যায়। আমি সেন্স করতে পারছিলাম না কাউকে, তেমনি অনুভব হচ্ছে না কেউ আছে, তবুও তাকে বেঁধে ফেলতে হয়েছিল। কখনো কখনো এমনও কিছু ঘটে যার ব্যাপারে আমি তো জানি, কিন্তু শ্রোতা তা বুঝবেন না। এবার আবার আজগরডম কথা বলতে শুরু করলো। বজ্রপাতে ভীষণ শব্দ এলো। নিজেকে খুঁজে পেলেন আজগরডম বেদির পাশেই। শাহিন সুই সুতা দিয়ে লাশকে সেলাই করে দিয়েছে, টাইট সেলাই। ওইদিকে নজর যায় যেদিকে লিভারটা রাখা হয়েছিল। চিবানোর শব্দ আগে এসছিল কানে, তাই তিনি তাকিয়েছিলেন। যেখানে লিভারটা রাখা হয়েছিল সেই ব্যক্তির লাশ নিজেই চিবাচ্ছেন। তার দিকে পিঠ দিয়ে সেই তার লিভার চিবিয়ে খাচ্ছে। ভয় পেয়েছেন, তবে তার সাহস ছিল। তিনি শাহিনকে ডাক দিতে গিয়ে লক্ষ্য করেন তার গলা দিয়ে শব্দ বের হচ্ছে না, কোনো শব্দ বের হচ্ছে না। তিনি উঠে যেয়ে শাহিনকে ধরতে যাবে। শাহিন হাত বাড়িয়ে ইশারা দিয়ে বোঝালো ওস্তাদ যাতে শব্দ না করে, এই টাইপের ইশারা দিল যে সে যাতে দাঁড়ায় শাহিনের পাশে। আজগরডম উঠে দাঁড়ায় শাহিনের পাশে। দাঁড়াবার পর শাহিন তাকে ফিস ফিস করে বলে, ওস্তাদ আপনি যখন পুইরা গেছেন তখন ওই লাশ খাড়া হইছে, জিন্দা খাড়া হইছে, এক সাইডে জুইকা দাঁড়াইছে। আমার দিকে তাকায়, এরপর কইল, এখানে কি করে সে? বলছি তোর অপারেশন করছি আমরা। নিজের ঘাড়ে হাত দিল, বুঝলো আসলে ওর অপারেশন হয়েছে। পরে সে আইসে
দাঁড়ালো, লাল লাশের সামনে দাঁড়াইলো। তাকায় লাশটা দেখলো সে। জিজ্ঞেস করলো, এ কে? আমি বলে দিছি চিনবে না, তোমার মতন অপারেশন করে দিছি। হাত পা দেখো, দেখো না আলাদা পইরা আছে। অপারেশন করে দেবার পর তোমার মতন করে হাঁটা চলা করতে পারবে না। বেদির উপর হাত দুইখান রাইখা সে চারপাশ দেখলো একবার। পরে বলে, সে কখন কয়টা ভাত খাইছে, তার খিদা লাগছে। আমি খুশি, এখানে খানা পাইবা না, খানা বাইরে। ওর নজর গেল কলজার দিকে। খাই থইয়া সে কলজারে উঠাইল। বলছেন রাইখা দাও, রাইখা দাও, কিন্তু তার নাকি কলিজার ঘেরান লাগে। আমি বলার আগেই কামড় দিল, ছোট করে কামড় দিল। এরপর থেকে ছোট ছোট কামড় দিয়ে কলজারা খাইতেছে। একবার মুখে লইয়া খালি চিবাই, কিছু বলি নাই, বলা যাইব না। যদি বুঝা যায় এবার, তাহলে সবার মরণ আইব। আজগর ডোম আগেও দেখেছেন লাশ ঘরে লাশ উঠে দাঁড়াতে, কথা বলতে, কিন্তু কখনো এমন দেখেননি। এদিকে লাশ, মেয়ের লাশ সেলাই করা শেষ। শাহিন বলল, কাজ শেষ, গোছগাছ করে ফেলি। তখন তিনি দেখলো গলায় দাগটা শাহিনের। ওর গলায় যে দাগটা আছে তা গোল, কালশিটে হয়ে শুকিয়ে আছে। আজগর ডোমের কানে এলো দরজা পেটানোর শব্দ। দরজায় কারা নাড়ছে কে যেন। হেঁটে তিনি এগিয়ে গেলেন দরজার দিকে, সেই কলিজা খেতে থাকা লোকটাকে পাশে কাটিয়ে। থাম থাম থাম, আবার শব্দ হলো কেটে। তিনি দরজা খুলতে ধাক্কা দিয়ে প্রবেশ করলো বুলুডোম। গালি দিয়ে সে জিজ্ঞেস করলো, এই শুয়োরপনা কাজ কেন করছে আজগর? শুয়োরপনা? কিসের শুয়োরপনার কাজ? আবার এক গাদা গালি দিয়ে এবার বুলুডোম বলল, লাশ তোল। আবার কিসের লাশ জিজ্ঞেস করলো আজগর। এই তুমি কি মদ গিলছো আজকে, হুঁশ নাই তোমার? এই কথা বেরিয়ে গেল বুলুডোম। তিনি বাইরে চিৎকার চেঁচামেচি আবারও শুরু করলেন আজগর ডোম না যাওয়াতে। মানে আজগর ডোম ভেতরে আর বুলুডোম বাইরে বলে, এই তাড়াতাড়ি আসো। এবার আজগর ডোম বাইরে যায়। ভ্যানের উপর লাশ রাখা, লম্বা লম্বি ভাবে। সেই লাশ ভেতরে নিয়ে রাখে তারা দুইজন। কোনো কথা না বলে বেরিয়ে যায় বুলুডোম। আজগর বুঝতেই পারছে না আসলে কি করবে। শাহিন বলল, ওস্তাদ দরজা লাগাই দেন। এবার আজগর খেয়াল করলো লোকটা সেখানে নাই, মানে যে কলিজা খাচ্ছিল সে সেখানে নাই। তার লাশ বেদির উপরেই রাখা। আর সেই মেয়ে, ওই পচা গলার লাশ, ও লাশ নাই সেখানে। মেয়ের লাশ সেখানেটা নাই। শাহিন দাঁড়িয়ে আছে, আর এক লাশ নিচে রাখা। আর কলিজা তার জায়গায় আগের মতোই রাখা, মানে সেই লিভারটা ওই জায়গায় আছে। আজগর ডোমের কেমন যেন লাগতে শুরু করেছে। চোখ আর নাকে ঝাঁজ লাগার মতো লাগছে। কেমন যেন মনে হচ্ছে তার ঘুম ভেঙেছে মাত্র। কিন্তু তার হাতে বিঁধে যাওয়া হাড়ের ব্যথা, শাহিনের গলায় দাগ, এই সব কিছু মনে আছে। একেবারে হুবহু সেই স্পেশাল সুই আর সুতা সেখানে রাখা, এমনভাবে রাখা যা কেবল ব্যবহারের সময় রাখা যায়। মানে সেলাই হচ্ছিল লাশ ঠিকই, কিন্তু লাশ তো নাই। লাশ গেল কই? শাহিনের গলায় এবার হাসিটা এলো প্রথম। সে বলে, বুঝলেন না ওস্তাদ, আজ অমাবস্যার রাত, তার উপরে ঝড় তুফান, বাতাসে ভাইসে বেড়ায় পেটের দল, আর ব্যাঙের ঘাড়ে জোরে বসে ওই পিশাচ। ওই যে দেখেন দরজায় গড়ায় ব্যাঙ বৈশা আছে। পিশাচ তার কাঁধে জড়ে আসছে। বৃষ্টির পানিতে নাচতে নাচতে মাছের আশায় এদিক ওদিক ছোটে হিসাস। বৃষ্টির রাইতে ভয় দেখাইতে নাই মাছ হয়। জানালায় ঠক ঠক শব্দ করে, কঙ্কাল সার হাত দিয়া ঠুকঠুক করে। কে করে সেই শব্দ? পেট। তখন জানালায় ঠক ঠক শব্দ হলো, ওই যে শোনা যায়। পাখির মতো ডানা ছাপটায় কয়লা পাশা। বৃষ্টিতে ভিজে গেলে তার গা হয় পরিষ্কার, থাকে সে নোংরা, তাই কয়লা পাশা। ওই যে শোন, ডানা ছাপটায়। ডানা ছাপটানোর শব্দ হলো এবার। লাশটা দেখবেন? এই দেখেন। ভেজা চট সরিয়ে দিল শাহিন। লাশটা শাহিনের নিজের। গলায় সেই দাগ, কালো কালশিতে গোল কয়লার মতো দাগ। মৃত শরীর, চোখ আধ বোঝা। গলায় দাগটা দেখছেন? আমার উপর বাস পড়ছিল, চেইনটা গলায় ছিল। বাজ এত জোরে পড়ছে যে জৈলা পুরা চালায় পুরা দিয়া গেছে।
গাইত্যা গেছে, এইখানে ছাতির নিচে খুঁজলে পাইবেন। আসেন, আজ আমার লাশটা কাটেন, ধরেন না, আসেন আসেন। ঝড়ের রাত, এখনো ঝিরঝির বৃষ্টি হচ্ছে। আরে আসেন না, কাটেন, নেন চেনি আর বাটাম হাতে। আগে জইলা সারকার হওয়ার চেইনখানা বের করতে হবে, ছেনি দিয়ে খোঁচাই বের করবে আনেন। আজগর ডোম তখন ছেনি হাতে তুলে নেবেন, তার সামনে লাশ রাখা। ছেনি দিয়ে এমনভাবে টোকা দেওয়ার মতো করে কয়েকবার খুঁচিয়ে বের করে আনেন চেইনের অংশ। এরপর তিনি চেইন ধরে টান দিয়ে তুলে ফেললেন। জ্বলে গিয়ে চামড়ার ভেতরে হাড় পর্যন্ত সেই চেইন আটকে ছিল। টান দেবার সময় পুড়ে যাওয়া চামড়া সহ তা উঠে আসলো। সেই চেইন তার হাতে। শাহিন তার দিকে হাত বাড়িয়ে দেয় সেই চেইন ধরার জন্য, কিন্তু আজগর ডোমের হাত ধরল অন্য আরেক হাত, কবজির উপর স্পেশাল সেলাই দেয়া। মানে এই হাতের কবজি ছিল আলাদা। স্পেশাল সেলাইটা তিনি নিজেই করেছেন, তার সেলাই তিনি নিজে চেনেন। ওই হাতের দিকে তাকিয়ে সেই হাত কার, তার চেহারা তিনি দেখতে গেলেন। একটা মেয়ে, গলায় স্পেশাল সেলাই ধরেনি ঠিকভাবে মেয়েটা, তাই কাপড় দিয়ে গলা আগে পেঁচিয়ে নিয়েছিল। এরপর দিয়েছিল স্পেশাল সেলাই ওই মেয়ের গলায়। কাটা মাথার নিচের দিকে পচন ধরে গেলে উপায় থাকে না, এভাবেই সেলাই করা ছাড়া। পট্টি যত ভারী আর শক্ত তত লাভ। মেয়েটা মাথা জোড়া দিতে 2 বার স্পেশাল সেলাই দিয়েছিলেন আজগর ডোম। মেয়েটার নাম দিয়েছিলেন আদুরি। মেয়েটার নাম জানতেন না তিনি। লাশ সেলাই করেছিলেন তিনি সেদিন একা, আর একা থাকলে তিনি লাশের সাথে নিজের দুঃখের কথা বলতেন। আদুরির সাথে সেদিন অনেক কথা বলেছিলেন তিনি। আদুরি তাকে বাধা দিল চেইন যাতে সে শাহিনের হাতে না দেয়। আদুরির চেহারাটা নষ্ট হয়ে গেছে এক পাশ দিয়ে। পট্টি দিয়ে দিলেন সেখানে আজগর, তাই এক চোখ দেখা যায়। সেখানে অল্প একটু সাদা ভাব আছে, কিন্তু সেই সাদা ভাবের মধ্যে কার ছায়া যেন দেখা যায়। শাহিনের দিকে তাকালেন তিনি। ওর চেহারায় একটা হাসি। চেইন নিজের কাছে রাখলেন তিনি। এবার শাহিনকে উদ্দেশ্য করে বললেন, কে তুই? শাহিন উত্তর দিল, আমি কে? আরে আমি শাহিন, আপনার চেলা। কয়েকবার বজ্রপাত হলো সেই সময়। শাহিন ধীরে ধীরে উঠে বসে বেদির উপর। আজগর ডোম তা স্পষ্ট বুঝলেন, কিন্তু তিনি চেইন দিবেন না শাহিনকে কোনোভাবেই। আদুরি যখন তার হাত আটকে ছিল তখন তিনি শুনেছিলেন নিজের কানে আদুরি তাকে বলেছে, ও জিনিস দিও না। শাহিন আর আজগর ডোম মুখোমুখি এখন। আজগর ডোম বেদির পাশে দাঁড়ানো, শাহিন বেদির উপর। চেইন দেবেন না, চেইন দেবেন না। একটা অদ্ভুত শিরশিরে হাহাকার পড়ে গেল এই কথাটা বলার সময়। আজগর বলল, না। তখন শাহিন বলল, ঠিক আছে, আজ যেই লাশ ঘরে আজগর লাশ কাটছে, সেই লাশ ঘরে আজগরকে কাটা হবে। ছেনি বাট আমার হাতুর দিয়ে লাফিয়ে পড়ে আজ শাহিন আজগর ডোমের উপর। আজগর ডোম শাহিনকে নিচে পড়ে যায়। তুমুল ধস্তাধস্তির মধ্যে আজগর ডোম শুধু শাহিনে বিদঘুটি অমানসিক পৈশাচিক হাসির চেহারা দেখতে পেয়েছে কয়েকবার। তুমুল ধস্তাধস্তির মধ্যে তার উপর পানি ঢেলে দেয় কেউ। পানি পড়া মাত্রই যেন আজগর ডোমের হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসতেই সে দেখল সে লাশ ঘরেই। শাহিন এবারও তার গায়ে পানি মেরেছে। শাহিন চিৎকার দিয়ে বলছিল, আপনার হয়েছেটা কি? লাশের চিৎকার আপনি শুনেন নাই আগে? কি অবস্থাটা করছেন আপনি? সেই কখন থেকে আপনি দাপাদাপি করতেছেন? শাহিন তখন চেঁচাচ্ছিল। বাস্তবতার ধার না ধরে আতঙ্কিত আজগর উঠে বাইরে দৌড় দেয়। এক পলকে তার নজর পড়েছিল বেদির উপর, লাশের বেদির উপর। বেদির উপর ছিল সেই কোদালে ঘাড় দেয়া কোপ দেয়া লাশটা, ডান কাত হয়ে আছে। দৌড় দিয়ে তিনি বাইরে বেরিয়ে এলেন। বৃষ্টি হচ্ছে বাইরে। দৌড় দিলেন তিনি, হোঁচট খেয়ে পড়ে গেলেন। তার কানে আসছে হাসির শব্দ, ব্যাং লাফানোর শব্দ, ব্যাং এর কাঁধে বসে পিচাস বসে। এই কথাটা তার মনে হওয়া মাত্রই তিনি উঠে দাঁড়াতে চাইলেন দৌড় দেবার জন্য। তখন শাহিন পেছন থেকে এসে টেনে ধরে। শাহিনের গলা বদলে গেছে, অদ্ভুত শব্দ বেরোচ্ছে, কেমন যেন ঘ্যানোর ঘ্যানোর শব্দ করছে শাহিন। ওর গা থেকে একটা গন্ধ আসছে, মরা শরীরের বাসি গন্ধ, মরা শরীরের বাসি আসছে গন্ধ। তাও সে ধাক্কা দেয়। দৌড় দিলেন তিনি আবারও, কিন্তু তার সামনে কে যেন দাঁড়ানো। বিদ্যুতের ঝলকে যা দেখা যায়, সেই লোকের হাতে দেখতে পেলেন কোদাল। ছিটকে যেয়ে পড়লেন সেই লোকের সামনে, যার হাতে ছিল মারাত্মক রক্ত পিপাসু কোদাল।
তিনি মাথা তুলে তাকাতেই খোপ করে তার মাথার পেছনে কোপ দিল সেই ব্যক্তি। তার আর কিছু মনে নেই। হুশ আসে তার। এবার এমনভাবে হুশ আসে তার যেন তিনি এক ঘুম দিয়ে উঠেছেন। নিজেকে পেলেন সেই লাশ ঘরে। ঘুম থেকে উঠেছেন যেন। উঠে দাঁড়াবার পর দেখতে পান সেই কোদাল ঘরে বিদ্ধ লাশ সেইভাবেই বেদির উপর রাখা। ওইদিকে সামনে শাহিন অজ্ঞান হয়ে পড়ে আছে। নাক মুখ তার জ্বলছিল। কাঁচা ঘুম ভাঙলে যেমন লাগে। তিনি যে শাহিনকে ডেকে তুলতে যান, কিন্তু শাহিন ওঠে না, বরং ওর শরীর ঠান্ডা। শাহিন তো মরা। এখানে শাহিন মরে পড়ে আছে। ওইদিকে আকাশে ভোর এখন। বাইরে দেখা যায় জানালা দিয়ে বেডের উপরে লাশটা যেমন ঠিক তেমন। বড় ডাক্তার সাহেব এলেন। শাহিনের লাশ নিয়ে যাওয়া হলো। ডাক্তার সাহেবের সামনেই ওই আগের লাশটাকে বুঝিয়ে দিলেন আজগরডম। ডাক্তার যাবার সময় বলল, খবর পেয়েছিলে তুমি বুলুর? আজগর তাকালো তার ডাক্তারের দিকে। ডাক্তার বলল, বুলুডম গত রাতে মারা গেছে একটা লাশ নিয়ে আসার পথে। রাতে ঝড়ের মধ্যে পড়ে গিয়েছিল, বজ্রপাতে মারা গেছে। বুঝলা? ভ্যান যেভাবে ধরেছিল সেভাবে ধরা ছিল। গলায় গোল দাগ পড়ে গেছে, মুখ বাঁকা ছিল। ওর লাশ নিয়ে গেছে পরিবার। যেই লাশ নিয়ে আসার কথা ওর, ওই লাশ এসে পৌঁছাবে। গোছগাছ করে দিও। জাহিদ ভাই ও কাদের চুপচাপ শুনে যাচ্ছিল কথাগুলো। চেয়ারে বেঁধে রাখা আজগরের কথা তারা দুজন শুনছিল। সমস্যা ধরতে পেরেছেন জাহিদ ভাই তার, কিন্তু জাহিদ ভাই তার লিমিটেশনের মধ্যে আটকে আছেন। আজগরডমের অবস্থা ভালো না। শরীর একসময় মরতে শুরু করে। তার এখন সে অবস্থা। আজগরডম এখন জাহিদ ভাইয়ের কেয়ারফুল ওয়াচিং এর ভেতরে আছেন। এখন পর্যন্ত কোনো কুল কিনারা তারা করতে পারেননি। তারা এখনো জানার চেষ্টা করছেন কেন ওই রাতে এত কিছু ঘটল, আর এরপর কি হয়েছে সে ব্যাপারও জানার জন্য। 24শে মে 2026-এর আপডেট। আজগরডম সারাদিন নাকি শুধু একটা নাম বলছিল, কাইল্লা ডাকাইত। তো প্রিয় লিসেনার্স, আসলে পৃথিবীতে অনেক রহস্যময় বিষয় ঘটে। সবকিছুর ব্যাখ্যা আমরা দিতে পারবো না। এমনই একটি ঘটনা এখন আপনাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটি রবি ভাই আমাদেরকে পাঠিয়েছেন। তো ঘটনাটি রবি ভাই কিভাবে পেয়েছেন এটা একটু বলার দরকার। তো রবি ভাই তো বর্তমানে এলজিডিতে কর্মরত রয়েছেন। ওনার বাসা বর্তমানে ফরিদপুরের কানাইপুর যে বাজার, ওই বাজারের একদম পাশেই ওনার বাসা। তো দেখা যাচ্ছে যে ওনারা যারা ওখানে থাকেন, এলজিডিতে যারা কর্মরত রয়েছেন এমন ব্যক্তিরাই ওখানে থাকেন। তো তাদের তো পরিবার এখানে নাই, রান্না বাড়া তো করতে হয়। রান্না করার জন্য স্থানীয় একজন মহিলাকে রাখা রয়েছে। তো যিনি ছিলেন পূর্বে, উনি আবার কোন একটা কারণে চাকরি ছেড়ে দিয়ে চলে গেছেন। নতুন একজন আসছেন। তো নতুন যিনি আসছেন উনি মাঝে মাঝেই দেখেন যে ওই রবি ভাই ইউটিউবে কিছু একটা শুনছে। তো ওই খালা জিজ্ঞেস করছেন যে আপনি কি শোনেন? তখন রবি ভাই বলেছেন আমি তো এই ভয়ের ঘটনা শুনি। তখন ওই খালা বলছেন যে ইউটিউবে শোনা বাদ দেন, আমার কাছে একটা ঘটনা আছে, সেইটা শোনেন, দেখেন তো ঘটনাটা কেমন লাগে। এরপর রবি ভাই তো তার কাছ থেকে ওই ঘটনাটি শোনার জন্য উদ্গ্রীব হয়ে গেলেন। তখন ওই খালা ঘটনাটি শেয়ার করেন। তো ঘটনাটি যেই গ্রামে ঘটেছিল, ওই গ্রাম কেন্দ্রিক ঘটনা কিন্তু আমাদের চিফ মডারেটর সৌমিত্র রয়ও দিয়েছিল। বিশেষ করে পিশাচ পক্ষী, ময়না রহস্য, এই ঘটনাগুলো যেখান থেকে সংগ্রহ করেছেন সেটা হচ্ছে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের বাবুখালী গ্রামে। ওই বাবুখালী গ্রামে যে বাজারটা রয়েছে, ওই বাজারে খাসির মাংসের এক ধরনের মুগলাই বা পুরি পাওয়া যায় আর কি। এটার বেশ স্বাদ বলে জানিয়েছেন সৌমিত্র রায়। তো গ্রামে গেলে ওখানে যেতেন নদী পার হয়ে। তখন কিন্তু কিছু ঘটনা সংগ্রহ করেছেন। মূলত এই বাবুখালী গ্রামেরই এই ঘটনাটি। তো ঘটনাটির সময়কাল 1973 কি 74 সাল। তো এই যে যিনি খালা, এই খালার যিনি চাচি, একজন চাচি ছিলেন আর কি, মূলত তার সাথে ঘটনাটি ঘটেছিল। এই চাচির নাম হচ্ছে রিক্তা বেগম। তো ওনার তো বিয়ে হয়েছে, তবে অল্প বয়সে ওনার বিয়ে হয়েছিল এই রিক্তা চাচির আর কি। বিয়ের পর সাধারণত কিছু কিছু একটা রূঢ় বাস্তবতা আমরা দেখতে পাই। বিশেষ করে গ্রাম অঞ্চলে যে এটা রয়েছে তা না, শহর এলাকাতেও কিন্তু এই বিষয়টা রয়েছে। তবে গ্রামে এটা বেশি দেখা যায়। তা হচ্ছে বিয়ের পরই বেটার বউকে দিয়ে বিভিন্ন ধরনের ভারী কাজ করানো, খাবার কম খেতে দেয়া। এটা কিন্তু গ্রামে শাশুড়িরা বেটার বউদেরকে কন্ট্রোলে রাখার জন্য এই কাজটি করতেন। আর
নিজের হাতে বেড়ে খাওয়ার তো কোনো অনুমতিই থাকতো না। এখনো হয়তো বা অনেক পরিবারে এটা রয়েছে, আমরা দেখি, পুরুষরা এটা দেখি, কিন্তু আমরা এটার আসলে কোনো প্রতিবাদই করি না। এটা আমাদের একটা দীনতা বলতে হবে। তো যাই হোক, তো ওই সময় এই বাস্তবতা আরো বেশি ছিল। রিক্তা খালার বিয়ে হয়েছে অল্প বয়স, মানে যখন তার বয়স অনেক অল্প, তখন উনি অনেক কিছু বুঝে ওঠার আগেই শ্বশুরবাড়িতে গিয়েছেন। এই রিক্তা চাচির যিনি হাজবেন্ড, উনি কিন্তু রেলে চাকরি করতেন, ছোটখাটো একটা চাকরি করতেন আর কি। আর ওই চাকরি করে ফ্যামিলি নিয়ে সেখানে থাকাটা কঠিন ছিল, যার কারণে উনি ওনার ওয়াইফকে গ্রামে রেখে গিয়েছিলেন। এদিকে শাশুড়ি তাকে পছন্দ করে না। এমনটা না যে রিক্তা চাচির চেহারা সুরত খারাপ, বিষয়টা এরকম না, কেন জানি পছন্দ করে না। ওই বাড়িতে উনি কিন্তু একমাত্র বেটার বউ। তার মানে হচ্ছে যে এই রিক্তা চাচির যিনি হাজবেন্ড, ওনার আর কোনো ভাই নেই, ওনার 4 জন বোন রয়েছে। তো এই বোনদের মধ্যে কারো কারো বিয়ে হয়ে গেছে, কারো কারো তখনও বিয়ে হয়নি। দেখা যাচ্ছে যে ওনার শাশুড়ি কোনো এক অজ্ঞাত কারণেই এই রিক্তা চাচির উপরে ক্ষিপ্ত, মানে ভালো ব্যবহার করে না, ঠিকঠাক মতো খাবার দেয় না। আর তো বললামই শুরুতে, খাবার বেড়ে খাওয়ার চিন্তা তো ওই সময় মেয়েরা মাথায় আনতে পারতো না। এদিকে তার যে ননদরা ছিল, এরাও কিন্তু বাঁকা দৃষ্টিতে তাকে দেখতো। দেখা যায় তার হাজবেন্ড প্রতি সপ্তাহে না হোক 15 দিনে একবার আসতো। তো এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায়। তো রিক্তা চাচি উনি তখন গর্ভবতী হয়েছেন। ওনার গর্ভের সন্তানের বয়স যখন 2 কি 3 মাস, তখন ওনার মিসক্যারেজ হয়ে যায়, গর্ভের সন্তানটা নষ্ট হয়ে যায়। এটা গ্রামে অনেকে বলে যে বাতাস লেগেছে, নজর লেগেছে। দেখা যাচ্ছে যে গ্রামে যারা থাকেন, গ্রামের মহিলারা বিভিন্ন জায়গায় তো যেতে হয়, কখনো কখনো দেখা গিয়েছে যে পাতা ঝাড়ু দিচ্ছেন বা পুকুর পাড়ে গিয়েছেন, টাইম টেবল তো ঠিকঠাক থাকে না। কখনো দেখা গেছে ভর দুপুরে মাঠে গরু আনতে গিয়েছেন বা গরু রাখতে গিয়েছেন। বিভিন্ন কারণে কিন্তু এই জিনেদের প্রভাব তো পড়তেই পারে, যার কারণে গর্ভের সন্তান নষ্ট হয়ে যাওয়াটা কিন্তু একদম অস্বাভাবিক বলতে হবে। মানে গ্রামের প্রেক্ষাপটে এটা আসলে বলা যায় না। এরকম একবার হলো, 2 বার হলো, 3 বার হয়েছে। দেখা গিয়েছে যে তার শাশুড়ি তো এমনি তাকে পছন্দ করে না, তবে এই যে গর্ভের সন্তান যে নষ্ট হয়ে যায়, এতে করে শাশুড়ি যে তাকে বিভিন্ন ধরনের কথা বলবেন, এটা কিন্তু হয় অনেক সময় যে এই তোমার সন্তান কেন নষ্ট হয়ে যায়, ইচ্ছা করে দোষ ত্রুটি ধরে না এই সংক্রান্ত বিষয় নিয়ে। দেখা যাচ্ছে মনে হচ্ছে সন্তান নষ্ট হওয়ার কারণে তার শাশুড়ি খুব একটা অখুশি না, আবার তার যে ননদদের বিয়ে হয়নি এরাও খুব একটা অখুশি না, মানে এটা নিয়ে তাদের কোনো চিন্তা নাই। কিন্তু রিক্তা চাচি তো মনে মনে ভেঙে পড়ছেন, কেন এমনটা হচ্ছে। প্রথমবার হওয়ার পর উনি বেশ সতর্ক ছিলেন, তারপর এরকম সমস্যা হয়েছে, 3 বার হলো। তো কোনো একদিন সন্ধ্যার পর বাড়ির কাজকর্ম নিয়ে তার শাশুড়ির সাথে বেশ কথা কাটাকাটি হয়। 3টা সন্তান এভাবে নষ্ট হয়ে গেছে। ওনারও তো মন মেজাজ ভালো ছিল না, মানসিকভাবে উনিও বিপর্যস্ত ছিলেন, ওনার বয়সও কম। শাশুড়ির সাথে কথা কাটাকাটি হয়েছে, উনি রাগ করে ঘর থেকে বাইরে বেরিয়ে চলে গেছেন। ওই বাড়ি থেকে কিছুটা দূরে একটা ঝোপ জঙ্গলের মতো রয়েছে, ওইখানে বড় বড় 2টো কদম গাছ রয়েছে। অনেকেই বলে ওই কদম গাছে নাকি জিন ভূতে থাকে, এরকম অনেকে বলে আর কি। তো উনি মন খারাপ করে ওই দিকটাতে চলে গেছেন, ওখানে গিয়ে ওই কদম গাছের নিচে বসে আছেন। বেশ কিছুক্ষণ বসে আছেন, কান্নাকাটি করছেন। হঠাৎ করে মনে হচ্ছে কারো হেঁটে আসার আওয়াজ, মানে পায়ের এক ধরনের আওয়াজ থাকে না, কেউ হেঁটে আসলে এক ধরনের শব্দ হয়, খালি পায়ে যদি কেউ মাটির উপর দিয়ে হেঁটে আসে ওইরকম শব্দ হচ্ছে। উনি বেশ সতর্ক হয়ে যান যে হাই হাই, রাতের বেলা তো এখানে চলে আসলাম, না জানি কোনো খারাপ লোকজন আসে কিনা, তখন কি হবে, এরকম চিন্তা করছেন। উনি একটু গাছের আড়ালে হবেন এরকম একটা পরিকল্পনা নিয়েছেন, যে আড়ালে চলে যাবেন আর কি। ওই সময় দেখতে পান যে একটা মেয়ে, তার বয়সী মানে তার বয়সী আর কি, ওই সময় রিক্তা চাচির বয়স যেরকম ছিল ওরকমই বয়স, তবে মনে হচ্ছে মেয়েটা একটা বেগুনি রঙের শাড়ি পরে আছে। যদিও রাতের বেলা বেগুনি শনাক্ত করাটা কঠিন হয়ে যায়, তবে ওনার মনে আছে উনি ইজিলি সেটা শনাক্ত করতে পেরেছেন। বেগুনি রঙের একটা শাড়ি পরা মেয়েটার চেহারা যে অনেক সুন্দরী বা মেয়েটা অনেক সুন্দরী এটা আসলে বলা মুশকিল, তবে সে কুৎসিত না, আবার অনেক সুন্দরীও না, মিডিয়াম আর কি, স্বাভাবিক গড়নের একটা মেয়ে। আর লম্বায় 5 ফুট 5-6 ইঞ্চি হতে পারে আর কি, এরকম। তো ওই মেয়েটা কাছে আসে, কাছে এসে বলছে, কি গো তুমি এখানে কি করো একা একা?
বসে আছো কেন? তখন এই রিক্তা চাচি বলছেন যে আমার মন খারাপ, এই জন্য আমি এখানে চলে আসি, বসে আছি, এখনই চলে যাব। তো তুমি এত রাত্রে এখানে কেন আসছো? রিক্তা চাচি এবার পাল্টা কোশ্চেন করছেন আর কি। তখন ওই মেয়েটা বলছে যে আমি আসলাম, আসলে এখানে তো কেউ আসে না, তুমি এত রাতের বেলা এখানে আসছো, তোমার তো আসা ঠিক হয়নি। তুমি কি জানো তুমি 1 মাসের গর্ভবতী? তখন রিক্তা চাচি চমকে উঠছেন যে আমি 1 মাসের গর্ভবতী? এই মহিলা কিভাবে জানলো? আমি তো এই কথা কাউকে বলি নাই। হ্যাঁ, আমি কয়েকজন স্বাস্থ্যকর্মী যারা আছেন মহিলা, তাদের কাছে বলেছিলাম, এদের কাছ থেকে আমার শোনে নাই তো, কিন্তু এই মহিলাকে আমি তো আগে কখনো দেখি নাই। এ কে? তখন রিক্তা চাচি জিজ্ঞেস করেছেন তুমি কোন বাড়ির বউ গো? তখন ওই নারী অবয়বটা একটা বাড়ির কথা বলে। ওই বাড়িটা আবার রিক্তা চাচি চেনেন যে হ্যাঁ ঠিক আছে, ওইখানে একটা বাড়ি আছে, ওই বাড়িতে বেশ কয়েকটা ছেলে আছে, হয়তো বা তাদেরই বউ হবে আর কি, কোনো একজনের। তখন ওই অবয়বটা বলছে যে তুমি এখন চলে যাও এখান থেকে, জায়গাটা তো আসলে ভালো না, তুমি চলে যাও, আমিও চলে যাচ্ছি। এরপর রিক্তা চাচি উনি ওখান থেকে চলে আসেন। ওই অভাবটা কিছুটা পথ এগিয়ে দেয়। রিক্তা চাচির মাথায় কিন্তু তখন কোনো ধরনের অস্বাভাবিক চিন্তা আসেনি। উনি বাসায় চলে আসেন। বাসায় চলে আসার পর নিজের ঘরে ঢুকে গেছেন। উনি তো আলাদা করে থাকতেন, ওনার হাজবেন্ড তো মাঝে মাঝে আসতেন আর কি। তো আসার পরে দেখা গেল যে ওনার শাশুড়ির আচার আচরণ একটু স্বাভাবিক হয়েছে আর কি, ঝগড়াঝাটি হয়েছে তো একটু স্বাভাবিক হয়েছে। এরপর ঘরে ঢুকে গেছে আর কি। এরপর রাত তো পার হয়ে গেল, কয়েকদিন স্বাভাবিকভাবে গিয়েছে, মানে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। সম্ভবত 3 বা 4 দিন পর রাতের বেলা হঠাৎ করে রিক্তা চাচিকে কেউ একজন ডাকছে। রিক্তা চাচি ঘুম থেকে উঠে দেখেন যে ওই যে মেয়েটাকে উনি দেখেছিলেন কদম গাছের নিচে, সেই মেয়েটা আসছে। ওই মেয়েটাকে দেখি তো রিক্তা চাচি চমকে ওঠেন যে কি গো, তুমি এখানে আসছো, ঘরের দরজা বন্ধ, তুমি কিভাবে ঢুকলা? তুমি এখানে কিভাবে আসলা? তুমি না আর এক বাড়ির বউ, এত রাতের বেলা তুমি আমার ঘরে কিভাবে ঢুকলা বলো তো? তখন ওই মেয়েটা বলছে যে শোনো, আমি আসলে তোমাদের মতো স্বাভাবিক কোনো মানুষ নই, আমি হচ্ছি জিন। তোমরা অবশ্য আমাদেরকে পরী বলে ডাকো। যখনই শুনছে জিন, তখনই তো এই রিক্তা চাচি মারাত্মক ভয় পেয়েছেন, ওইখানে উনি সেন্স হারিয়ে পড়ে যান। তবে ওনার যখন জ্ঞান ফেরত আসে তখনও রাতই ছিল বলতে হবে, তখন তো উনি ঘরের মধ্যেই আছেন। ওনার জ্ঞান ফেরত এসে দেখেন যে মানে যখন জ্ঞানটা আসছে তখন দেখেন যে ওই অবয়বটা ওখানে আর নাই। পরের রাত্রে রিক্তা চাচি ঘুমিয়ে আছেন, আবারও ওই অবয়বটা এসে ডাক দেয়। তো রিক্তা চাচি উঠেছেন, এবার বেশ ভয় পাচ্ছেন, তবে অজ্ঞান হন নাই আর কি। তখন ওই মেয়েটা বলছে যে শোনো, এখন কেউ একজন বাইরে থেকে তোমাকে ডাকবে, খবরদার দরজা খুলো না, বাইরে যেও না। এদিকে রিক্তা চাচি বলছেন যে কিন্তু তুমি আমার কাছে কি চাও? তখন ওই অভাবটা বলছে যে শোনো, আমার নাম হচ্ছে নাফিরা হুর। নাফিরা হুর। তো আমি হচ্ছি আমাদের যেই গোত্র আছে, এই গোত্রের ঠিক সর্দার না, আমার বাবা সম্মানজনক একটা পদে আছেন আর কি। আমি এই এলাকাতেই থাকি, তোমাকে দেখে আমার কেন জানি ভালো লেগেছে, এই জন্যই তোমার কাছে আসছি। তুমি খবরদার দরজা খুলবা না, এই ডাকে সাড়া দিবা না। এর মধ্যেই হয় কি, এই রিক্তা চাচির বাবা বাইরে থেকে তাকে ডাক দেন। রিক্তা চাচির যে মেইন বাড়ি, তার বাবার বাড়ি, তার শ্বশুর বাড়ির দূরত্ব কিন্তু খুব বেশি ছিল না, পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিটের পথ। তার বাবা কিন্তু যে কোনো সময় চলে আসছেনও আগে। তো এটা কিন্তু খুব বেশি সমস্যার বিষয় মনে হয় না রিক্তা চাচির কাছে। বাবা আসছে তো খুলতে তো হবেই। কিন্তু এই নাফিরা হুর বলছে তুমি খুলো না দরজা। কেন খুলো না এটা নাফিরা হুর ওই সময় বলছে না, কিন্তু বলছে যে তুমি খুলো না। এরকম তো হলো, বেশ কয়েকবার ডাক দিল। নাফিরা হুরের কথা অনুযায়ী রিক্তা চাচি কিন্তু দরজা খোলেন নাই। এর পরের দিন রিক্তা চাচি ঘুমিয়ে আছেন, হঠাৎ করে বাইরে থেকে তার বাবার ডাক। তার বাবা ডাকছে, রিক্তা, ও মা রিক্তা, ওঠ, দেখ তোর জন্য কি নিয়ে আসছি। তো রিক্তা চাচি ঘুম থেকে উঠে দরজা খুলতে যাবেন, হঠাৎ করে কোত্থেকে যেন এই নাফিরা হুর পরীটা চলে আসে। এই জন্য রিক্তা, খবরদার দরজা খুলো না, বাইরে যে আছে সে তোমার বাবা না, সে অন্য কিছু। তখন রিক্তা চাচি বেশ একটু বিরক্তই হয়েছেন, কেননা যে আসছে বলতে তার ঘরের মধ্যে যে আসে নাফিরা হুর, সে নিজেই তো মানুষ না,
আর তার বাবা এসে ডাকছে। তার বাবা তো অন্যান্য সময়ও আসে, রাতের বেলাতেও আসে, অনেক সময় দেখা যাচ্ছে যে গভীর রাতেও আসে, কোনো খাবার দিয়ে গেছে, এরকম হয়েছে। তার ভাই আসছে বা অন্য কেউ এসে খাবার দিয়ে গেছে, এরকম কিন্তু হয়েছে রাতের বেলার কথা আর কি। ওই চিন্তা করে উনি নাফিরা হুরের কথা অমান্য করে দরজাটা খোলেন। দরজা খুলে দেখেন সত্যি তার বাবা দাঁড়িয়ে আছে। তার বাবা হাতে কি যেন নিয়ে আসছে, বলছে মা কাছে আয়, আমি তো তোর জন্য একটা খাবার নিয়ে আসি, তোর মা আমের আচার বানিয়েছে, নে আমার সামনে কয়েক টুকরো আচার খা, এটা রেখে দে, আমি চলে যাই। এরপর রিক্তা চাচি কিন্তু তার বাবার সামনে কয়েক টুকরো আমের আচার খেয়েছেন। তারপর ওইটা নিয়ে ঘরের মধ্যে ঢুকছেন। ঘরের মধ্যে ঢোকার পর কিন্তু উনি নাফিরা হুরকে আর দেখেন নাই। এই আমের আচার খাওয়ার কিছুক্ষণ পরে ওনার তীব্র পেটে ব্যথা শুরু হয়েছে। এমন ব্যথা, রাতে উনি আর ঘুমাতেই পারেন না সহজে। ভোর রাতের দিকে একটু ঘুম হয়েছে। সকালে ওঠার পরে উনি বুঝতে পারেন ওনার গর্ভের সন্তানটি নষ্ট হয়ে গেছে। উনি তখন ওনার শাশুড়িকে বলেন এই ঘটনা। শাশুড়ি সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু শাশুড়ি যে খুব বেশি অবাক হয়ে যাবেন এমনটা কিন্তু না। সান্ত্বনা দিচ্ছেন যে আল্লাহ চান নাই, এটা হয় নাই, এটা নিয়ে দুশ্চিন্তা করো না। তো এরকম ভাবে শাশুড়ি তাকে বুঝাইলেন আর কি। ওই রাতে নাফিরা হুর আবার আসে। নাফিরা হুর এবার এসে বলছে যে রিক্তা, তোমাকে আমি কতবার করে বললাম দরজা খুলো না খুলো না, তারপরে তুমি খুললা। রিক্তা কিন্তু এই টানা কয়েকদিন এই নাফিরা হুরকে দেখতে দেখতে এখন আর ভয় পাচ্ছে না, ওভাবে অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। তখন রিক্তা চাচি বলছেন যে আচ্ছা বলো তো সমস্যাটা আসলে কি। তখন এই নাফিরা হুর এমন কিছু তথ্য দেয় যে তথ্য জানার পর রিক্তা চাচি বেশ আতঙ্কিত হয়ে যান। নাফিরা হুর বলেন যে এই যে রিক্তা চাচি, এই রিক্তা চাচির গর্ভের সন্তান যে নষ্ট হয়ে যাচ্ছে, এর পেছনে কিন্তু রিক্তা চাচির শারীরিক কোনো সমস্যা নাই। মূলত তার যে শাশুড়ি, তার শাশুড়ি চান না রিক্তা চাচির কোনো সন্তানাদি হোক। মূলত উনি এই কারণে চান না, সন্তানাদি হলে এখানে যেই সহায় সম্পত্তি আছে এগুলো কিন্তু একমাত্র ছেলে তো তার, সেই ছেলের ছেলে হবে বা কোনো মেয়ে হবে, অর্থাৎ রিক্তা চাচির সন্তান হলে তো দেখা যাচ্ছে যে রিক্তা চাচির হাজবেন্ডের যেই পরিমাণ সম্পত্তি আছে তার বাবা রেখে গিয়েছেন, এটা তো আসলে ভাগ বাটোয়ারা হয়ে যাবে। কিন্তু উনি চান যে তার ছেলের কোনো সন্তানাদি না হোক, এই পুরো সম্পত্তি তার মেয়েদের মধ্যে ভাগ বাটোয়ারা হোক। এজন্যই মূলত উনি কোনো এক তান্ত্রিকের কাছে গিয়ে এমন এক ধরনের জাদু করেছেন, 7টা বিশেষ ধরনের তাবিজ তৈরি করেছেন। এই 7টা তাবিজের সাথে এমন হুকুম লাগানো ছিল, 7টা শক্তিশালী জিন এটার সাথে সংযুক্ত ছিল। একটা গজার মাছের গলার সাথে এমন ভাবে এই 7টা তাবিজ পেঁচিয়ে দেওয়া হয়েছে, গজার মাছটা মারা যাবে না, সে স্বাভাবিকভাবেই চলাচল করতে পারবে, সবকিছু ঠিকঠাক থাকবে। কিন্তু যতদিন এই গজার মাছ জীবিত থাকবে আর যতদিন এই তাবিজ গজার মাছের সাথে থাকবে, নষ্ট না হবে, ততদিন পর্যন্ত এই জিনগুলো তারা কিন্তু হুকুমের গোলাম হয়ে রিক্তা চাচির সন্তানদেরকে নষ্ট করে দেবে। এখন এই যে নাফিরা হুর, এই নাফিরা হুর আরো বলতে থাকে যে রিক্তা তুমি বলো তো, রাতের বেলা তোমার আত্মীয় স্বজনরা এসে মাঝে মাঝে কিছু জিনিস দিয়ে যায়নি, তুমি গর্ভবতী হয়েছো এই খবর শুনে? তখন বলে হ্যাঁ দিয়েছে তো, বিশেষ করে টক জাতীয় আচার দিয়ে গেছে। তখন এই নাফিরা হুর বলে যারা দিয়ে গেছে এরা কেউই মানুষ ছিল না, এরা ছিল ওই 7 জিনের মধ্যে কোনো একটা। এক একটা সময় এক একজন এসেছে, মূলত এরাই এসে এমন কিছু খাবার খাইয়ে দিয়ে যাচ্ছে, এই খাবারের মধ্যে জাদু করা আছে, তোমার গর্ভের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। এই কথা শোনার পর রিক্তা চাচি যেমন আতঙ্কিত হন, মনে কষ্টও পান যে এমন হিংসা কেন, কেন এতটা হিংসার বশবর্তী হয়ে এরকম নিরীহ অনাগত সন্তানদের জীবনটাকেই নষ্ট করে দিচ্ছে। উনি বুঝতে পারেন না যে এতটা হিংসা কেন হবে। মানুষ স্বাভাবিক নিয়মে জন্মগ্রহণ করবে, তার ভাগ্যে থাকলে সহায় সম্পত্তির মালিক সে হবে, এটা তো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন কে কতটুকু পাবে, কাউকে ফাঁকি দেওয়ার তো প্রয়োজন নেই। এখন সমাধান কি? নাফিরা হুর বলেন সে অনেকটা সমাধান করেও ফেলেছে। সে তার লোক দিয়ে খোঁজ খবর নিয়ে দেখেছে ওই গজার মাছটা মেঘনা নদীতে রয়েছে। ওই গজার মাছের সাথে 7টা তাবিজ থাকার কথা থাকলেও
দেখা গিয়েছে সেখানে 6টা রয়েছে। একটার যে কি হয়েছে, কোথাও পড়ে গেছে কিনা, হয়তো বা খুলে পড়ে যেতে পারে। এই জন্য এই বিষয়ে কোনো সন্ধান করা না গেলেও 6টা তাবিজ পাওয়া গেছে। গজার মাছের গলা থেকে ওই তাবিজের সুতাটা খুলে ফেলেছে, খুলে ওই 6টা তাবিজ নষ্ট করে দিয়েছে। ওই 6টা জিন মুক্ত হয়ে গেছে, তারা আর এই হুকুমের অনুগত নয়, তারা চলে গেছে। কিন্তু একটা জিন এখনো রয়ে গেছে। মূলত ওই জিনটাই এসেছিল তার বাবার সুরত ধরে আচার খাইয়ে গিয়েছে, তখন এই সন্তানটা নষ্ট হয়ে গেছে। এটা ওই নাফিরা হুর রিক্তা চাচিকে জানান, এবং নাফিরা হুর রিক্তা চাচিকে জানান যে তুমি খুব সাবধানে থেকো, তোমার শাশুড়ি থেকে নিরাপদ দূরত্বে থেকো, উনি কোনো খাবার দিলে খুব সাবধানে খেও, আপাতত এটাই পরামর্শ। তারপর বাকিটা কিভাবে কি করা যায় আমরা চেষ্টা করব। তো এই কথা বলে নাফিরা হুর চলে যান। এর মধ্যে হয় কি, আর একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে এর মধ্যে বেশ কিছু সময় পার হয়ে যায়, হয়তো বা 6-7 মাস পার হয়ে গেছে। এর মধ্যে কিন্তু নাফিরা হুর আর আসেনি। এই রিক্তা চাচি উনি আবার যখন সন্তান সম্ভবা হয়েছেন, গর্ভের সন্তানের বয়স যখন 2 মাসের মতো, তো এমন এক রাতের বেলা, তখন অবশ্য এই রিক্তা চাচির হাজবেন্ড বাসায় ছিলেন না, উনি তো কমই থাকেন, যেহেতু উনি চাকরির কারণে বাইরে থাকেন, খুলনা বা এই দিকের কোনো একটা স্টেশনে উনি কর্মরত ছিলেন আর কি। নিশ্চিতভাবে বলা যায় না ঠিক এক্সাক্ট কোন স্টেশনে কর্মরত ছিলেন। তো যাই হোক, এক রাতের বেলা এই নাফিরা হুর এসে রিক্তা চাচিকে ডাকতে থাকে। নাফিরা চাচি উঠে বসেন, উঠে বসার পর হারিকেনের আলোটা একদম মিটিমিটি ছিল, উনি হারিকেনের আলোটা একটু বাড়িয়ে দেন, বাড়িয়ে দিয়ে যা দেখতে পান, দেখার পর উনি ভয় পান নাই, তবে মনে খুব কষ্ট পেয়েছিলেন। কেননা এই সময়ের মধ্যে নাফিরা হুরের সাথে ওনার খুব ভালো একটা আন্তরিকতা তৈরি হয়ে গিয়েছিল। উনি দেখেন নাফিরা হুর তার এক চোখের উপরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর চোখের ওখান থেকে গল গল করে রক্ত পড়ছে। তখন রিক্তা চাচি জিজ্ঞেস করেন যে নাফিরা, তোমার কি হয়েছে? তখন নাফিরা একটা তথ্য জানান, সেটা হচ্ছে রিক্তা চাচির গর্ভের সন্তানের বয়স তো প্রায় 2 মাসের মতো। এই নাফিরা হুর কিন্তু যেহেতু তার লোকদেরকে দিয়ে ওই তাবিজের সন্ধান পান নাই, তার মানে ওই জিনটা এখনো হুকুমের দাস হয়ে আছে, সে আসবে। এই জন্য রিক্তা চাচিকে না জানিয়েই এই নাফিরা হুর সে পাহারা বসিয়েছিল এই বাড়িতে। তবে যেই জিনদেরকে সে পাহারা বসিয়েছিল তাদেরকে অন্য একটা কাজে যেতে হবে, এই কারণে এই নাফিরা হুর নিজেই কিছু সময়ের জন্য পাহারায় ছিল। এমন সময় দেখে ওই জিনটা আসছে, আবার আসছে। তখন ওই জিনটাকে সে বাধা দেয়, অর্থাৎ এই নাফিরা হুর বাধা দেয়। যখন বাধা দেয় তখন তার সাথে ধস্তাধস্তি হয়। ওই জিনটাও শক্তিশালী ছিল, তবে ওই জিনটার হাতের নখগুলো ছিল খুবই সুচালো এবং ধারালো। ধস্তাধস্তির এক পর্যায়ে ওই জিনের একটা আঙ্গুলের নখের আঁচড় লাগে এই নাফিরা হুরের চোখে, তখন তার চোখ উপড়ে পড়ে যায়। তখন ওই জিনটাও পালিয়ে যায়। এর মধ্যে আবার তার সঙ্গী সাথীরাও যখন চলে আসে, তখন ওই জিনটা পালিয়ে চলে যায়। এই কারণেই মূলত নাফিরা হুরের এই অবস্থা। রিক্তা চাচি এটা শোনার পর মনে খুব কষ্ট পান যে তার কারণে এরকম একটা পরীর চোখ নষ্ট হয়ে গেল, মানুষের উপকার করতে এসে তার এই ক্ষতিটা হলো। উনি মনে খুব কষ্ট পান। তারপরেও এই নাফিরা হুর বলে যে রিক্তা, তোমার চিন্তার কোনো কারণ নাই, ইনশাল্লাহ এবারে তোমার সন্তানটা ভূমিষ্ঠ হবে, আর আশা করছি এই সন্তানটা কন্যা সন্তান হবে, ইনশাল্লাহ আর কোনো ক্ষয়ক্ষতি হবে না। তবে ওই পিশাচ জিনটা আবারও আসতে পারে, কারণ যেহেতু ওই তাবিজটা নষ্ট করতে আমরা পারিনি, আমরা জানিও না ওটা এখন কি অবস্থায় আছে, কারণ ওইটা নদীর তলদেশে পড়ে গেছে, পলি মাটি পড়ে ওইটার নিচে হয়তো বা ঢেকে গেছে, আমরা ওইটা শনাক্ত করতে পারছি না, যার কারণে আমরা এই তাবিজটা নষ্ট করতে পারছি না। তো যাই হোক, নাফিরা হুর চলে যান। তবে পরবর্তীতে আবার আসেন, আর এসে এই নাফিরা হুর বলেন, রিক্তা, তোমার জীবন বিপন্ন, তোমার শাশুড়ি আবার তোমাকে ভয়ঙ্কর মরণ বান মারবে, এবার শুধু সন্তান না, তোমাকেও মেরে ফেলবে। তুমি আমার সাথে আমাদের দেশে চলো, সেখানে থাকবে, সেখানে তোমার সন্তান ভূমিষ্ঠ হবে। তো রিক্তা চাচি কিন্তু রাজি হয়ে যান। রিক্তা চাচি ওই সময় সম্ভবত 4 কি 5 মাসের সন্তান সম্ভবা ছিলেন। একদিন ঘরের ভেতরকার দরজা বন্ধ রয়েছে, সকালবেলা উঠে রিক্তা চাচিকে আর খুঁজে পাওয়া যায় না, লোকজন কেউ খুঁজে পায় না, চারদিকে রাষ্ট্র হয়ে গেল, ঘরের ভেতর থেকে রিক্তা চাচি উধাও হয়ে গেছেন। এদিকে ওই পরী তার দেশে নিয়ে যান। তবে তার দেশটা যে একদম মানে অন্যরকম ছিল, বিশাল বিশাল অট্টালিকা এরকম না, তবে
রিক্তা চাচি বলেছেন যে সেখানে পুরুষদের থেকে মহিলার সংখ্যায় অনেক অনেক বেশি ছিল, এতটুকু বলেছেন। তো সেখানে উনি যান, সেখানে ওনার সন্তান ভূমিষ্ঠ হয়। এরপর কেটে যায় প্রায় 4-5 বছর, এরকমই সময় আর কি, আনুমানিক। একদিন এই নাফিরা হুর পরিটা এসে বলে যে রিক্তা, তোমার শাশুড়ি মারা গেছেন, তুমি কি তাকে শেষ দেখা দেখতে চাও? তাহলে তোমার মেয়েটাকে নিয়ে তুমি যেতে পারো, তোমাকে দিয়ে আসবো। শাশুড়ি মারা গেছেন, এটা তো একটা দায়িত্বের মধ্যেই পড়ে। রিক্তা চাচি রাজি হন। এরপর নাফিরা হুর তার সঙ্গীদেরকে আদেশ করেন যে তোমরা তাকে দিয়ে আসো। এরপর তারা নিয়ে আসে। নিয়ে আসার পর একটা তো মরা বাড়ি, তার শাশুড়ি মারা গেছে, তখন সবার নজর এই মৃত ব্যক্তির থেকে সরে যায় হচ্ছে এই রিক্তা চাচির দিকে। যারে এ কোত্থেকে ফেরত আসলো, ওনা এভাবে হারিয়ে গিয়েছিল, রহস্যময়ভাবে সে হারিয়ে গিয়েছিল, এ কোত্থেকে আসলো? কোলে একটা বাচ্চা, বোঝাই যাচ্ছে এটা তার সন্তান। শাশুড়িকে দেখতে আসেন, কিন্তু এসে ওনার মনটা আবারও ভেঙে যায়। উনি শুনলেন যে ওনার হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করেছেন। ওনার হাজবেন্ড জানান যে এই রিক্তা চাচির এভাবে রহস্যময় অন্তর্ধান হবার পর উনি অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা করলেও কোনো তথ্য পাননি। হুজুর কবিরাজ ধরেছেন, তারাও কোনো কিছু জানাতে পারেনি। রিক্তা চাচি জীবিত আছেন না মৃত, কোনো তথ্য পাওয়া যায়নি। বেশ কিছু বছর অপেক্ষার পর উনি দ্বিতীয় বিয়ে করেছেন। তবে দ্বিতীয় বিয়ে করার পরও নাকি এই স্ত্রীর সন্তানও নাকি নষ্ট হয়ে যেত, মিসক্যারেজ হয়ে যেত। তখন এই রিক্তা চাচি কিছুটা বুঝতে পেরেছিলেন যে ওনার সাথেও যে আচরণটা করেছিল তার শাশুড়ি, হয়তোবা, যদিও নিশ্চিত না, হয়তোবা সেই একই কাজ এই বউয়ের সাথেও উনি করতে গিয়েছিলেন। আর রিক্তা চাচি এটাও শুনলেন যে ওনার শাশুড়ি নাকি পাগল হয়ে মারা গেছেন, বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছিলেন মৃত্যুর পূর্বে। রাস্তায় দৌড়াদৌড়ি করতেন, চিৎকার চেঁচামেচি করতেন। তো যেহেতু এখানে চলে আসছেন, চলে আসার পর রিক্তা চাচি সিদ্ধান্ত নিলেন উনি আর পরিদেশে যাবেন না, তবে তার সন্তানের জীবন তো একটা বিপদের মধ্যে থাকবে, এই জন্য উনি তার সন্তানকে পরিদেশে পাঠিয়ে দিয়েছিলেন। রিক্তা চাচি উনি ওনার স্বামীর সাথেও কম কথা বলতেন, আলাদা একটা ঘরে থাকতেন, অধিকাংশ সময় ইবাদত বন্দেগী নিয়ে থাকতেন, মানুষের সাথেও কম কথা বলতেন, কারণ মানুষ আসলেই বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করত। রিক্তা চাচি কোথায় ছিলেন এটা কিন্তু ওনার স্বামীকে বলেছিলেন, তা না হলে তো বিভিন্ন ধরনের কথাবার্তা হতে পারে, অনেক মানুষ অনেক কথাই বলতে পারে। ওনার স্বামী এটা শুনেছিলেন, উনি এটা মেনেও নিয়েছিলেন। এরপর তো রিক্তা চাচি উনি ওনার মতো করে জীবনযাপন করেছেন। তবে ওনার সন্তান যে পরিদেশে চলে গেছে এটা রিক্তা চাচিও তো যেমন জানতেন, রিক্তা চাচির হাজবেন্ডও জানতেন। রিক্তা চাচি নাকি মাঝে মাঝে 7-8 দিনের জন্য কোথায় যেন হারিয়ে যেতেন। ওনার হাজবেন্ড জানতেন যে উনি কোথায় যাচ্ছেন, তবে এগুলো ওনার হাজবেন্ড খুব একটা কারোর সাথে শেয়ার করতেন না, আবার একাই ফেরত আসতেন। ওনার হাজবেন্ড বুঝতে পারতেন যে তার মেয়ের সাথে সে দেখা করতে গিয়েছে। রিক্তা চাচি 2005 সালে স্বাভাবিকভাবেই মারা যান। আর রিক্তা চাচির যে মেয়ে, এই মেয়েটার নাম রাখা হয় নাফিরা। ওই যে নাফিরা হুর পরীর অবদান, তার ত্যাগ, এই চিন্তা করেই তিনি তার মেয়ের নাম রেখেছিলেন নাফিরা। নাফিরা এখনো হয়তোবা সেই জিনেদের দেশেই রয়েছে, অর্থাৎ পরিস্থানে রয়েছে। রিক্তা চাচি মারা গিয়েছেন, রিক্তা চাচির স্বামী কিন্তু এখনো জীবিত আছেন, বার্ধক্যে চলে গেছেন, তবে এখনো জীবিত আছেন। রিক্তা চাচির স্বামী জানিয়েছিলেন যে যখন রিক্তা চাচিকে দাফন করা হয় তো বহুদিন এই রিক্তা চাচির কবরটা মনে হতো পরিপাটি। অনেক সময় হয় না যে কবরের উপরে ঝোপ জঙ্গল হয়ে যায়, এরকমটা হতো না। আর কবরের কাছে গেলে এক ধরনের সুগন্ধ উনি পেতেন। এটা অনেকদিন হয়েছে। তারপর কালের বিবর্তনে কবরস্থানে নতুন করে মাটি ফেলতে হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, নতুন নতুন কবর হয়েছে। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনার মাধ্যমে কিন্তু আমরা একটা জিনিস শিখতে পারলাম, বুঝতে পারলাম। তা হচ্ছে আমরা সবসময় বলি জিনেরা মানুষের শত্রু, আসলে সবসময় শত্রু নয়। হ্যাঁ, তারা আমাদের সবসময় ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু সবাই না। দুষ্টু যারা আছে তারা সবসময় ক্ষতি করার চেষ্টা করে, আর ভালো যারা আছে আমরা আগ বাড়িয়ে তাদেরকে বিরক্ত না করলে তারা কখনোই আমাদের ক্ষতি করার চেষ্টা করবে না। এছাড়া অনেক দুষ্টু জিনেরাও রয়েছে, আমাদের কারণে যদি তারা বিরক্ত বোধ না করে, তা না হলে কিন্তু তারা আমাদের কাছে এসে বিরক্ত করবে না, আমরাও বিপদে পড়বো না। তবে আমাদের নিজের অজান্তেই কিন্তু আমরা অনেক ধরনের বিপদ আপদ ডেকে নিয়ে আসি, নিজেরাই ভুল করে ফেলি, বিপদ আপদ চলে আসে। আর যে নাফিরা হুর পরিটা, সে এই রিক্তা আপুকে এতটাই পছন্দ করেছিল, নিজের আপন বোনের মতো করে সে আগলে রেখেছিল। এখনো
তার মেয়ে নাফিরাকে একই রকমভাবে আগলে রেখেছে বলে অনুমান করা হয়। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যে ঘটনাটা আপনাদেরকে জানাবো, এই ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছে সাবিত আলম নামের একজন ভাই। তিনি ঢাকাতে থাকেন। তার পাশে একটি বস্তি আছে এবং ওই বস্তিতে মর্গে কাজ করে এমন একজনের সাথে তার পরিচয় আছে এবং তার কাছ থেকেই ঘটনাটি তিনি শুনেছিলেন। তো যার কাছ থেকে তিনি ঘটনাটা শুনেছেন তার নাম ছিল মানিক। বেসিক্যালি মানিক ওই মর্গের যে লাশ থাকে সেগুলো কাটে। এটা বংশ পরম্পরায় মানিক এই পেশাটি পেয়েছে। তো তার বাবার সাথেই সে লাশ কাটার কাজ শিখে। তো এভাবে মূলত ওই বাবার কাছ থেকেই কাজ শিখে এবং সে এখনও ওই লাশ কাটার কাজ নিয়ে আর কি আছেন। তো যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো, এই ঘটনাটা মূলত ওই মানিকের বাবার সাথে ঘটেছে এবং মানিকও সেখানে উপস্থিত ছিল আর কি। তো একদিন মানিকের বাবা এবং মানিক লাশ কাটা ঘটেছিল। ডাক্তাররা যখন লাশ কাটবে তার আগে মূলত পুলিশ সেই লাশ মূলত দিয়ে যায় এবং সেই লাশ ডাক্তারদের ইনস্ট্রাকশনেই মূলত মানিক এবং মানিকের বাবা এই লাশগুলো কেটে থাকে। তো ঘটনা যেটা হয়েছে, একদিন পুলিশ ওই মর্গে আসলেন এবং মানিকের বাবাকে একটি লাশ জমা দিলেন এবং বললেন যে ডাক্তার আসলে এটা তাদের যে প্রসেসগুলো ছিল সেভাবে আর কি মূলত মানিকের বাবাকে লাশ দিয়ে পুলিশরা চলে যায়। তো মানিকের বাবা এগুলো লাশ নাড়া চড়া করা এটা তার অনেক আগে থেকেই একটা অভ্যাস। এগুলোতে তিনি কোনো ধরনের ভয় ভীতি পান না। মানিক তখন ওইখানে ছিল না, মানিক একটু পরে আসে। তো এখন ডাক্তার না আসা পর্যন্ত আসলে সেই লাশগুলো নিয়ে মূলত তারা ওই মর্গের যে ফ্রিজ যেখানে থাকে সেখানেই মূলত রাখা হয়। তো মানিকের বাবা একটা জিনিস লক্ষ্য করলো যে ওই লাশটা মানে একটা অদ্ভুত ধরনের ছিল। সে আসলে হাসতেছে নাকি কান্না করতেছে এরকম কেমন একটা অদ্ভুত একটা মুখের চাহনি ছিল এবং ওই লাশের চোখ দুটা আর কি খোলা ছিল, যার কারণে আসলে একটু আমরা সাধারণভাবে যদি এটা দেখি তাহলে তো ভয় পাওয়ারই কথা। তো মানিকের বাবা তো এগুলো নিয়ে যেহেতু তার অনেক অভ্যাস, সো তিনি এটা নিয়ে তেমন ভয়ভীতি পান না। তিনি ওই চোখ দুটো বন্ধ করেন। তার আগে বলেনি মূলত লাশটা একটা মহিলার লাশ ছিল এবং এই মানিকের বাবা যখন লাশটাকে ফ্রিজ রুমে রাখার জন্য গেলেন তখন মানিকও অবশ্য সাথে ছিল। তো মানিকের বাবা লক্ষ্য করলো এই লাশের গলাটা একটু ফুলে আছে। হ্যাঁ, তো এই মানিকের বাবা হলো যে আসলে গলাটা ফুলে কেন। তো উনি একটু পর্যবেক্ষণ করার সময় লক্ষ্য করলেন যে এই যে মহিলার লাশ, এই লাশটা মুখ খোলা আছে। তো মুখের দিকে যখন তিনি তাকান তো দেখেন গলার মধ্যে একটা গোল্ড কালারের কিছু একটা আর কি আটকে আছে। মানিকের বাবা যখন মুখ থেকে সেই গোল্ডের জিনিসটা বের করলেন দেখলেন এটা আংটির মতো, যদিও সেটা আংটি ছিল না, একটা অদ্ভুত ধরনের জিনিস, কিন্তু এটা যে গোল্ড সেটা তিনি মূলত একটু ভালোভাবে বুঝতে পারলেন। তো যাই হোক, তেনার তো উচিত এটা হলো পুলিশকে জানানো বা ফরেন্সিক যে রিপোর্ট আছে সেখানে তো তুলে ধরা উচিত। তো যেহেতু এটা গোল্ড ছিল তিনি ভাবলেন এটা বেচলে তিনি কিছু টাকা পাবেন, যার কারণে তার মধ্যে লোভ লালসা আর কি কাজ করলো। তিনি পুলিশকে সেটা জানালেন না, বরঞ্চ এই জিনিসটা তার নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করলেন। মানিক এটা দেখলো কিন্তু তার বাবাকে কিছু বলার সাহস পেল না, কারণ তার বাবা একটু রাগচটা, আর এমনিতেও তার বাবা মদ্যপান করেই এসে সব লাশ কাটাকাটি করে। এই অবস্থায় মানিক মূলত কিছু বলল না এবং মানিকের বাবা জিনিসটা তার পকেটে লুকায় রাখলো। যখন ডাক্তাররা আসলো, ডাক্তাররা ইনস্ট্রাকশন দিল আসলে লাশটা কীভাবে কাটতে হবে, কোথায় কী। তো তাদের যেহেতু এগুলো প্রসেস জানা আছে এবং যে প্রসেসের মধ্য দিয়ে মূলত লাশ কাটা হয় এবং যে রিপোর্টগুলো তৈরি করা হয় ডাক্তাররা তাই করলেন। তো একটা সময় মানিক লক্ষ্য করলো যে মহিলাটার লাশ কাটা হলো, এর আগে সে এক ধরনের অদ্ভুত চাহনি ছিল এবং
যখন লাশটা কাটা শেষ হলো তখন মানিক লক্ষ্য করলো লাশটা এক ধরনের হাসি দিচ্ছে, এবং এই হাসিটা যে একটা অন্যরকম একটা রহস্যময় হাসি, যেটা দেখে মানিক আসলে অনেক ভয় পায়। তারপর সে তার বাবাকে বলে, বাবা দেখেন লাশটা আসলে হাসতেছে। মানিকের বাবা বলে যে এরকম হয়, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তো যাই হোক, তাদের কাজ কাম শেষ করে যখন মানিক এবং মানিকের বাবা বাসায় ফিরলো, মানিকের বাবা পরের দিন তো এই জিনিসটা তো বিক্রি করবে, এটা মানিক খুব ভালো করে জানে, কারণ তাদের সংসারে আসলে অভাব অনটন, এই অভাব অনটনে এই একটা গোল্ড জিনিস পেয়েছে, আসলে তারা অনেক খুশি ছিল। মানিক আসলে খুশি ছিল কি অখুশি ছিল এটা আসলে বড় ব্যাপার না, কারণ তার খুশি থাকা বা খুশি থাকা কোনো যায় আসে না, কারণ সেখানে সে তো কোনো অর্থ পাবে না, কারণ তার বাবা এগুলো বিক্রি করে হয় মদ পান করবে, অথবা তার মায়ের যে অসুস্থ অথবা তার চিকিৎসা করবে, ওষুধ কিনে এনে দেবে। সো এই কারণে মানিকের তেমন কোনো চিন্তা ছিল না ওই গোল্ড নিয়ে। তো মানিক যখন রাতে ঘুমোলো, সে রাতে একটা বিভৎস স্বপ্ন দেখলো। সে স্বপ্নে দেখলো একটা মহিলা তার কাছে এসে বলতেছে যে যে জিনিসটা তোরা নিয়েছিস সেটা মোটেও ঠিক করিস নাই, এটা আমার কাছে ছিল, আমার যেখানে ছিল সেখানেই রাখতে হবে, না হলে তোমাদের অবস্থা খুবই নাজেহাল করে ছাড়বো। তো এই যে অবয়বটা দেখলো সে, এটা আসলে অন্যরকম ছিল। আসলে সে যে লাশ কেটেছিল, যে মহিলাটা আসলে ওই মহিলার মতোই, কিন্তু ওই মহিলার মতো না। এই অবয়বটার চোখগুলো লাল জ্বলজ্বল করতেছিল, এবং সে অনেক কালচে ছিল, যদিও ওই মহিলাটা অনেক সুন্দর বলা যায়, কালচে ছিল। এবং এই অবয়বটা একটা সাদা শাড়ি পরেছিল, এবং আসলে এটা সাদা একটা যে শাড়ি বলা যাবে না, এই সাদা শাড়িটা এমন ছিল যে জর্ণশীর্ণ একটা শাড়ি, এবং এই শাড়ির অবস্থাটা ছিল এরকম যে কাপড়ের যে টেনা বা আমরা ন্যাসরা বলি, এরকম দড়ির মতো ভাঁজ করে সে শাড়ি পরা ছিল। এই অবয়বটা দেখতে আসলে খুবই ভয়ানক ছিল, এবং এই স্বপ্নটা দেখার পর মানিক আসলে অনেক ভয় পায়, এবং সে সাথে সাথে ঘুম থেকে উঠে যে সে বাইরে যাবে, এই বাইরে যাওয়ার সাহসটাও সে হারিয়ে ফেলে। যাই হোক, সে আর বাইরে গেল না। পরের দিন সে তার মাকে তার স্বপ্নের ঘটনা খুলে বলে, এবং তার মা বলে যে যেহেতু তার বাবা বাইরে গেছে এবং তিনি ফিরলে এই স্বপ্নের ঘটনাটা তার বাবাকে বলা হবে। তো একটা সময় যখন মানিকের বাবা বাসায় ফিরলেন, তার মা এবং মানিক তাকে জানালেন যে এই স্বপ্নে যে অবস্থা দেখেছে এবং অবয়বটা যেভাবে বলেছে, অবয়বটার চেহারা সে আসলে তার বাবাকে বলে। এটা শোনার পর বাবা আসলে একটু ঘাবড়ে যায়, কারণ এই যে গোল্ডের জিনিসটা ছিল, এই জিনিসটা আসলে তার কাছে তখন ছিল না, তিনি এটা ইতিমধ্যে বিক্রি করে দিয়েছেন, এবং অলরেডি এটা তিনি খরচ করে ফেলেছেন। তার তেনার অর্থাৎ মানিকের মায়ের জন্য কিছু ওষুধ নিয়ে এসেছেন, এবং বাকি টাকা তার যে সাইপাস খাওয়ার যে অভ্যাস সেখানে তিনি খরচ করেছেন। তো তাদের যে অবস্থা এখন, এই অবস্থায় যে আর্থিক যে অবস্থা, এই অবস্থা দিয়ে যে আবার ওই গোল্ডের জিনিসটা ফিরে নিয়ে আসবে এরকম আসলে তাদের সক্ষমতা ছিল না, যার কারণে মানিকের বাবা বলে যে এরকম স্বপ্ন অনেকে দেখে আসলে এটা তেমন কিছু হবে না, তুই ভয় পাস না। যাই হোক, সেদিন কেটে যায়। তো রাতের বেলা মানিক আবার সেই স্বপ্নটা দেখে, এবং পরের দিন তার মা বাবাকে সেই স্বপ্নের ঘটনা বলে, এবং মানিকের বাবাও বলে যে আসলে আমার গতকাল আমিও এই একই স্বপ্ন দেখেছি, এবং এই অবয়ব যে মহিলাটা তাকে দেখলাম, এবং সে আমাকে বললো যে এটা আমি বিক্রি করে আসলে অনেক ভুল করে ফেলেছি, এজন্য আমাকে সে অনেক শাস্তি দেবে, এবং আমার ফ্যামিলিরও ক্ষতি করতে পারে যদি আমি ওই জিনিসটা, ওই গোল্ড জিনিসটা যদি ফিরে এনে ওই লাশের কাছে দিই, তাহলে হয়তো বা সে আমাকে ক্ষমা করতে পারে। সো এই কারণে তিনি একটু ধার দেনা শুরু করলেন, এবং তাদের গ্রামে যে আর্থিক যেটুকু ছিল আসলে এগুলো বিক্রি করার চিন্তা করলেন, কারণ আসলে তিনি আসলে অনেক ভয় পেয়েছেন, ভয় পাওয়ারই কথা, কারণ তিনি যে স্বপ্ন দেখেছেন তার ছেলেও একই স্বপ্ন দেখতেছে, এবং তিনি যে কাজটা করেছেন এটা আসলে অন্যায়, এবং আসলে লাশের ঘর থেকে এরকম জিনিস নেওয়া আসলে কতটুকু যুক্তিগত এগুলো তো তখন তিনি ওইভাবে বুঝেন নাই, যার কারণে এটা করে ফেলেছেন। এখন এটা তো প্রায়শ্চিত্ত করতে হবে, যার কারণে তিনি ধার দেনা শুরু করলেন। তো কোনোভাবেই ওই গোল্ডের যে টাকাটা তিনি সংগ্রহ করতে পারতেছেন না, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এভাবে 7 দিন চলে যায়। তো একটা সময় তিনি যে দামে গোল্ডটা বিক্রি করেছেন তাই সে কোনোভাবে সেই টাকাটা
জোগাড় করেন এবং যেই স্বর্ণ দোকানে এই জিনিসটা বিক্রি করেছেন সেই দোকানে যায় এবং দোকানদারকে বলে যে আমি আসলে, দোকানদারকে বলে আর কি, খুলে বলে ব্যাপারটা যে আসলে এরকম সমস্যা হয়েছে, এটা তো আমি চুরি করে নিয়ে এসেছিলাম, এখন আমার এরকম সমস্যা হচ্ছে, জিনিসটা আমাকে ফিরিয়ে দেন। তো আসলে তাদের একটা ব্যাড লাগছিল। এই দোকানদার জানায় যে জিনিসটা আসলে গুলিয়ে ফেলে এবং তাদের যে আহ, কারখানা আছে সেখানে এই জিনিসটা অন্য একটা হার বা অন্য কিছু বানিয়ে ফেলেছে, আসলে অন্যান্য স্বর্ণের সাথে এটা গুলিয়ে ফেলেছে, যার কারণে এই জিনিসটা পাওয়া আসলে মুশকিল এবং এটা আসলে ফেরত দেওয়া পসিবল না, কারণ অলরেডি সেখানে এই জিনিসটা দিয়ে কোনো অলংকার বানিয়েছে এবং আসলে ওই দোকানদারের অনেকগুলো দোকান ছিল, আসলে কোন দোকানে কোন অলংকার বানিয়েছে এটা আসলে বলা মুশকিল। তো কোনো উপায় না পেয়ে মানিকের বাবা ফিরে আসে এবং তিনি আসলে একটু ভয় পায়। এভাবে একদিন দুদিন যায়, তিনি আসলে যদিও ভয় পান, তার সাথে তেমন কোনো ঘটনা ঘটলো না। আস্তে আস্তে দেখা গেল তেনার শরীর কেন জানি হালকা হয়ে আসতেছে, তিনি অসুস্থও হন নাই, কিন্তু তার শরীরে যে আগের মতো যে শক্তি, ওই শক্তিটা তিনি পাচ্ছেন না এবং একটা সময় শক্তি না পাওয়ার কারণে তিনি ওই মর্গে যাওয়া বন্ধ করলেন এবং তার জ্বর বাড়তে থাকলো, যদিও মানিকের মা এর আগে থেকে অসুস্থ। তো এভাবে মূলত মানিকের বাবা এবং মা দুজনে অসুস্থ হওয়ার কারণে তাদের আর্থিক অনটনের অবস্থাটা আরও বেড়ে যায়। তো মানিক এখন কি করবে? তাদের যে টাকাগুলো জোগাড় করেছিল এখন বাবা মা দুজনের পিছনেই খরচ হয়ে যাচ্ছে। তারা চিন্তা করলো যে এটার সমাধানটা করা উচিত, কারণ তারা তো একটা ভুল করে ফেলেছে। তাদের পরিচিত এই তারা যেখানে থাকে তার পাশেই একজন মুরব্বি বা মাওলানা বা এরকম তান্ত্রিক এরকম একজন ছিল, যারা এই সমস্যাগুলোর সমাধান করে থাকেন। তারা তাই মানিক তার শরণাপন্ন হলেন এবং বললেন যে এই যে একটা সমস্যা হয়েছে, এই সমস্যাটার পর থেকে বাবা খুবই অসুস্থ এবং তিনি দিন দিন শুকিয়ে যাচ্ছেন, তার সাথে খুবই খারাপ হচ্ছে। তো ওই মাওলানা তার জিনের মাধ্যমে জানতে পারলেন যে মহিলাটা মারা গেছে, এই মহিলাটা মূলত আত্মহত্যা করেছে এবং তিনি একজন তান্ত্রিকের কাছ থেকে বিভিন্ন ধরনের নিজের প্রতি নিজে কালো জাদু করেছেন এবং সে যেন মারা যাওয়ার পরেও আর কি তার যে মনের যে বাসনাগুলো ছিল এই বাসনাগুলো পূরণ করবে, কারণ এই মহিলাটা একটা মহিলা না, এটা আসলে একটা মেয়ে। তো এই মেয়েটা একটা ছেলেকে ভালোবাসতো এবং কোনোভাবে ওই ছেলেটাকে সে পায়নি, ছেলেটাকে ধোঁকা দিয়ে অন্য জায়গায় বিয়ে করে। এই কারণে এই প্রতিশোধ নেওয়ার জন্যই মূলত এই মেয়েটা মারা যায় এবং মারা যাওয়ার সময় ওই তান্ত্রিক বলেছিল যে এই যে গোল্ডের যে ব্যাপারটা, এই গোল্ডটা তান্ত্রিক বলেছিল সে যেন এটা গেলে খায়। তো মূলত এই মেয়েটা আসলে গেলে খাওয়ার সময় ওই গলায় আটকে যায়, যার পর ওই মানিকের বাবা ওই গোলটা পায়। তো এটা নিয়ে ওই মেয়েটা আসলে অনেক ক্ষিপ্ত, কারণ এই গোলটা না থাকার কারণে তার শক্তি সে পাচ্ছে না, সে যে প্রতিশোধ নেবে এই শক্তি সে পাচ্ছে না। এজন্য সে মানিকের বাবার প্রতি খুবই ক্ষিপ্ত, এজন্য মানিকের বাবার শরীরে সে ক্ষতি করতেছে। তো মানিক বলে যে এ থেকে আসলে সমাধানের উপায় কি, বাবাকে কি ঠিক করা যাবে না? তো ওই মাওলানা বলে যে আসলে তোমার বাবাকে ঠিক করার মতো ক্ষমতা আমার নেই, তুমি আমার থেকে ভালো কাউকে খুঁজে নাও। তো মানিক অনেক চেষ্টা করেছে এর থেকে আরও ভালো কাউকে খোঁজার, কিন্তু সে কোনোভাবে কাউকে খুঁজে পায়নি। একটা সময় মানিকের বাবা মারা যায়, এরপর মানিকের সাথে তেমন কোনো ঘটনা ঘটেনি। তো এই ঘটনাটি মূলত মানিক এই সাবেদ আলীকে বলে এবং সাবেদ আলী আমাদেরকে এই ঘটনাটি ইমেল করে পাঠিয়েছেন। তো মূলত যারা মর্গে কাজ করেন তাদেরকে অবশ্যই লোভ লালসা থেকে দূরে থাকতে হবে। এবং বাংলাদেশ বা অন্যান্য দেশের প্রেক্ষাপটে আমি জানি না অন্যান্য দেশের প্রেক্ষাপটে যারা মর্গে কাজ করেন তাদের কীরকম স্যালারি। বাংলাদেশের যারা মর্গে কাজ করেন তাদের আসলে স্যালারিটা আসলে বেশি করার জন্য তাদের মধ্যে লোক কাজ না করে, এটা বাংলাদেশ সরকারকে ভাবতে হবে। তো ঘটনাটা আমি জানি না কার কেমন লেগেছে, যদি ঘটনাটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভূত স্পেশাল বিডি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ঘটনাটা শেয়ার করবেন আপনার কাছের বন্ধু বান্ধব বা যারা পরিচিত আছে, আপনাদের কন্ট্যাক্টে যারা আছে সবাইকে পাঠিয়ে দেবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসছি আগামীকাল নতুন কোনো ঘটনা নিয়ে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।
এই ঘটনাটি আমাকে যিনি দিয়েছেন, সঙ্গত কারণে তার নামটি বলছি না, উনি বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। ঘটনাটি তারই এক কলিগের সাথে ঘটেছে। তার নামটা আমরা বলছি না, কেননা তাকেও তার আশেপাশে অনেকেই চেনেন। বিষয়টা গোপনীয়, এই কারণেই বিষয়টা গোপন রাখা হচ্ছে, কেননা ওনাকে অনেকেই চেনেন, বিশেষ করে ওনার সার্কেলটা বেশ বড়। আর মূলত শিক্ষণীয় ঘটনা হবার কারণেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা। এখানে নামটা মুখ্য নয়, কি ঘটনা ঘটেছিল সেটাই মুখ্য। তবে বোঝার সুবিধার্থে একটা ছদ্মনাম দিয়ে দিচ্ছি, তার নাম হচ্ছে শফিক। তো এই শফিক সাহেবও উনি একজন ব্যাংক অফিসার। উনি ওনার দায়িত্ব যথাযথভাবেই পালন করেন, কখনো ফাঁকি দেন না। হয় কি, উনি একদিন অফিস করে বাসায় ফিরেছেন। বাসায় ফেরার পরের দিন আর উনি অফিসে আসেন না। তো ওনার ব্যাংকের যিনি ইনচার্জ তাকে ফোন করেছেন, দেখা যাচ্ছে উনি ফোনও ধরছেন না। তো ওনার ওয়াইফের নাম্বারটাও কিন্তু ওনার যেই আলাদা ডাটাবেস করা ছিল সেখানে ছিল ইমার্জেন্সি কল দেওয়ার জন্য। তো সেখানে কল দেওয়া হলে উনিও ধরছেন না। তখন তো এই শফিক সাহেবের সাথে যার ভালো সম্পর্ক ছিল এমন কিছু অফিসারদেরকে ম্যানেজার সাহেব বলেন যে আপনি একটু দেখেন তো ঘটনাটা কি, পরিবারের কেউই কল ধরছে না, কোনো সমস্যা হলো কি না। তখন উনিও চেষ্টা করেন, কিন্তু না, উনিও ফেল করেন, কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না। মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, তাছাড়া ডিরেক্ট কল তো উনি করেছেনই, কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না। তো ওই শফিক সাহেবের এক আত্মীয়ের নাম্বার আবার ওনার কাছে ছিল, তাকে ফোন করেন। তো উনিও কিছু বলতে পারেন না। উনি বলেন যে সন্ধ্যার পরে তো কথা হয়েছিল, এরপরে তো আর কথা হয়নি। তো যেহেতু খোঁজ খবর পাচ্ছেন না, আমি দেখি বিকালের দিকে যাব ওনার বাসায়। কারণ উনিও আবার একটা চাকরি করেন, উনি তো আর যেতে পারছেন না সশরীরে। তবে উনিও কিন্তু ট্রাই করেছিলেন ফোনে, কিন্তু কাউকে পাননি। এদিকে ওনার পাশের ফ্ল্যাটেরও কারো নাম্বার ওনাদের কারো কাছে ছিল না, যার কারণে ওই সময় ওনাদের সাথে যোগাযোগ করা যায়নি। হয় কি, যে যখন জানা গেল যে ঘটনাটা কি হয়েছে, তখন সবাই তো রীতিমতো আঁতকে উঠলেন। সন্ধ্যার পর উনি তো বাসায় গিয়েছেন, যাবার পর রাতের খাওয়া দাওয়া তো সবাই মিলে একসাথেই করেছেন। করার পর রাতের বেলা নাকি ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে। ওনার দুটো বাচ্চা, একটা মেয়ে আর একটা ছেলে। মেয়ের বয়স 10-12 বছর আর ছেলের বয়স 6-7 বছর। তো এই যে ছেলে এবং মেয়ে, তারা একটা রুমে থাকে, আলাদা আলাদা বেড করা ছিল। আর হাজব্যান্ড ওয়াইফ ওনারা একটা রুমে থাকেন। আর এই শফিক সাহেবের মা, শফিক সাহেবের বাবা জীবিত ছিলেন না, ওনার মা আর একটা রুমে থাকেন। তো সবকিছু ঠিকঠাক ছিল। হঠাৎ করে নাকি রাতের বেলা বাচ্চারা চিৎকার চেঁচামেচি শুরু করেছে। আবার আর একটা রুমে শফিক সাহেব আর শফিক সাহেবের ওয়াইফ দুজনই চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। ঘটনাটা কি, শফিক সাহেবের বৃদ্ধা মা উনি তো জেগে গেছেন। উনি জেগে যাবার পর উনি বেশ ভয় পেয়ে যান, আতঙ্কিত হয়ে যান। এ কি হলো? এক রুমে ওনার ছেলে আর ছেলের বউ চিৎকার চেঁচামেচি করছে, আর এক রুমে তার নাতি নাতনি চেঁচামেচি করছে। উনি তো আসলে বৃদ্ধা মানুষ, উনিও বেশ আতঙ্কিত হয়ে যান, ঘটনা কি হচ্ছে আর কি। উনি ঘটনার আকস্মিকতায় উনি নিজেও চিৎকার চেঁচামেচি শুরু করছেন। উনি মনে করছেন হয়তো আগুন লেগেছে বা ভূমিকম্প হচ্ছে। উনি এরকম চিৎকার চেঁচামেচি যখন শুরু করেছেন, তখন এই চিৎকার চেঁচামেচিতে নিচে যে সিকিউরিটি গার্ড তারা চলে আসেন যে ঘটনা কি, এত জোরে চিৎকার চেঁচামেচি করছেন। ওনারা যে বিল্ডিংটাতে থাকতেন, এই বিল্ডিংয়ের 3য় তলাতে থাকতেন, যার কারণে নিচে যে বেসমেন্টটা ছিল, অর্থাৎ গাড়ি পার্কিং করা হয় যেখানে, ওখানে যে সিকিউরিটিরা ছিল তারা রাত জেগে পাহারা দিত। তারা তো এরকম চিৎকার চেঁচামেচি শুনে তারা মনে করছে ডাকাত পড়েছে। কিন্তু ডাকাত আসবে কোত্থেকে বা চোর আসবে কোত্থেকে? চারদিকে তো একদম আটকানো, আর গেটে তারা ডিউটি করছেন। এখন হয়তো বা চোর বা ডাকাত আসলে এই বিল্ডিংয়েরই হয়তো বা কোনো ফ্ল্যাট থেকে কোন লোকজন এসে চুরিচামারি করতে পারে, ডাকাতি করতে পারে। না হলে ওখানে কোনো আগুন ধরেছে বা এমন কিছু হয়েছে যার কারণে ওরকম তারা চিৎকার চেঁচামেচি করছেন। তো ওনারা উপর দিকে ছুটে যান, যায় দরজা ধাক্কাধাক্কি করছেন। তো শফিক সাহেবের বৃদ্ধা মা উনি দরজা খুলে দেন। তো সিকিউরিটিরা যখন আসেন তখনও কিন্তু চিৎকার চেঁচামেচি চলছে। এদিকে ওনারা ঢুকে ওই দরজায় ধাক্কাতে থাকেন। ওই বাচ্চা যারা ছিল আর কি, 2 জন, এদের দরজা কিন্তু কখনো লক করা থাকতো না। দেখা গেল এদের দরজাটাও ভেতর থেকে লক করা। তো
আরেকজন সিকিউরিটি, মানে দুইজন সিকিউরিটি আসছেন। দেখা যাচ্ছে যে এক সিকিউরিটি এই শফিক সাহেবের দরজা ধাক্কাচ্ছেন, আর এক সিকিউরিটি ওই বাচ্চাদের দরজা ধাক্কাচ্ছেন। এরা কিন্তু চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে। এদিকে ওনার বৃদ্ধা মা, ওনার আবার হাই প্রেশার, আবার ডায়াবেটিসের পেশেন্ট, ওনার অবস্থা আরও খারাপ হয়ে যায়। তখন আরও লোকজন চলে আসে, পাশের ফ্ল্যাট থেকে লোকজন চলে আসে, কি হয়েছে তখনও বোঝা যাচ্ছে না। অবশেষে দরজা ভেঙে যখন সবাই ঢোকে ভেতরে, তখন দেখা গেল যে ওরা চিৎকার করছে, মানে একজন আরেকজনকে জড়িয়ে ধরেছে। শফিক সাহেব তার ওয়াইফকে জড়িয়ে ধরে রেখেছেন, দুজনই চিৎকার করছেন জড়িয়ে ধরে। ওদিকে দেখা যাচ্ছে যে ওই দুই বাচ্চা, এরা একে অন্যকে জড়িয়ে ধরে চিৎকার চেঁচামেচি করছে। লোকজন যখন আসে তখন তারা সবাইকে আশ্বস্ত করেন যে আপনারা থামেন, বা তোমরা থামো, আমরা চলে আসছি, আল্লাহর রহমতে কোনো ভয় নাই। কি হয়েছে? ওনারা কিছু বলতেই পারছেন না, মানে এমন ভয় পেয়েছেন কিছুই বলতে পারছেন না। এরপর বেশ কিছুটা সময় পর মোটামুটি একটু স্বাভাবিক হয়েছেন। দেখা যাচ্ছে যে ওনারা যে ফ্ল্যাটটাতে থাকতেন, ফ্ল্যাটটা কিন্তু ভাড়া না, ফ্ল্যাটটা কিন্তু ওনাদের নিজেদের কেনা। আর ওখানে যেই ফ্ল্যাটগুলো আছে ম্যাক্সিমামই আসলে ফ্ল্যাটের মালিকরাই থাকেন সেখানে, ভাড়াটিয়া আছে অল্প কিছু। তো অন্যান্য যারা ফ্ল্যাট মালিকরা ছিলেন তারাও চলে আসছেন, ঘটনা কি এত রাত্রে, কিন্তু আসলে ওনারা বলতেই পারছেন না, মানে এমন ভয় পেয়েছেন। যাই হোক, ঘন্টাখানেক ওনাদেরকে একটু সুস্থ স্বাভাবিক করা হয়। তারপর ওনাদের বাসার কাছাকাছি একটা মসজিদ ছিল, ওই সময় অবশ্য মসজিদের ইমাম সাহেবকে ফোনে পাওয়া যাচ্ছিল না, অনেক রাত তো, তখন তো আনুমানিক 1টা-2টা বা আরও বেশি সময় হবে আর কি, এরকম একটা সময়। তো তাকে তো ফোনে পাওয়া যাচ্ছে না। তবে মসজিদের যিনি খাদেন, যিনি মসজিদেই ঘুমান, তাকে পাওয়া যায়, তাকে ডেকে আনা হয়। তিনি অবশ্য এই ধরনের ঝাড় ফুঁক রুকিয়াতে অভ্যস্ত নন, তিনি এমনি কিছু দোয়া দুরুদ পরে ফু দিয়ে চলে যান, কারণ উনি কিছু এগুলো আসলে পারেন না, জানেন না। এরপর কিছুটা স্বাভাবিক হয়েছে সবাই। তারপর শফিক সাহেব বলতে থাকেন এক ভয়ঙ্কর ঘটনা। সেটা হচ্ছে রাতের বেলা উনি যখন শুয়েছেন, ওনার ঘরে তো এসি চলছিল, ওই সময় খুবই অল্প, মানে এসিটা অনেক কমানো ছিল আর কি। কমানো বলতে দেখা যাচ্ছে যে এসির টেম্পারেচার দেওয়া ছিল 28 বা 29, কারণ তখন তো আসলে নভেম্বর মাস, কিন্তু ঢাকা শহরে তো শীতটা একটু পরে পরে, যার কারণে তখনও কিন্তু ঘরের মধ্যে ওনাদের বেশ গরম অনুভূত হচ্ছিল, যেটা এসি চলছিল, ফ্যানটা বন্ধ ছিল। তো ওনার ডিম লাইটের আলোতে হঠাৎ করেই মনে হলো যে ওনার ফ্যানের যে পাখা, এই পাখার উপরে কেউ একজন বসে আছে। ওনার কিন্তু ঘুমটা হঠাৎ করেই ভেঙে যায়। উনি দেখেন এই অবস্থা, ফ্যানের পাখার উপর কেউ একজন বসে আছে, পা দুলাচ্ছে। পা দুটো আবার শরীরের আকৃতি থেকে মনে হচ্ছে বেশ লম্বা। ও ডানে দোলায়, সামনে দোলায়, মানে যেভাবে আপ ডাউন করে আর কি, পা দুলালে যেরকম হয় আর কি, ওরকম করে পা দুলাচ্ছে। উনি চিন্তা করছেন যে ঘুমের ঘরে ভুল দেখছেন কিনা, নাকি ওনার কোনো বাচ্চাই রাতের বেলা ওনার কাছে এসে মজা করছে। এরকম হয়, ওনাদের ছোট বাচ্চা যে ছেলেটা আছে আর কি, সে কিন্তু রাতের বেলা মাঝে মাঝে মা বাবার কাছে চলে আসে। উনি চিন্তা করছেন ওনার বাচ্চা কিনা। তখন উনি চিন্তা করলেন যে বাচ্চা ফ্যানের উপর কি করে, নাকি ঘুম থেকে উঠে চোখে উনি অন্যরকম কিছু দেখছেন। ভালো করে খেয়াল করেন যে না তো, এ তো বাচ্চা না, আসলেই তো ফ্যানের উপর বসে আছে। আর ফ্যানের পাখার উপর যদি এরকম একটা অবয়ব বসে থাকে, ফ্যানের পাখা তো বেঁকে গিয়ে ওই জিনিসটা পড়ে যাবার কথা, ফ্যানের পাখা তো বাঁকা হচ্ছে না। এরপর যেটা হয় সেটা হচ্ছে ওই অবয়বটার চোখ দুটো মনে হলো দপ করে জ্বলে উঠলো, লাল টকটকে, বিষয়টা এরকম না, তবে সাদা, চোখ দুটো সাদা, মনে হচ্ছে চোখের মধ্যে লাইট জ্বলে উঠলো। তো এটা যখন উনি দেখেছেন, উনি ওনার স্ত্রীকে ডাকছেন, এই ওঠো তো, ওঠো তো, দেখো তো আমি যেটা দেখছি তুমি কি সেটাই দেখছো কিনা। তো ওনার স্ত্রী আবার চোখ খুলে দেখেন সত্যি এই দৃশ্য, উনি সেম জিনিসটা দেখলেন। এইটা দেখার সাথে সাথে এই দুইজন তো এমন চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, ওনারা যে চিৎকার করছেন, ওনারা চিন্তা করেছেন চিৎকার চেঁচামেচিতে এই জিনিসটা হয়তো চলে যাবে, কিন্তু না, এই জিনিসটা যাচ্ছিল না। ওই জিনিসটা ঠিক একই রকম ভাবে ফ্যানের পাখার উপরে বসে বসে পা দুলাচ্ছিল আর ওনাদের দিকে তাকিয়ে আছে। ওদিকে হয়েছে কি, ওনাদের যেই দুই বাচ্চা, এই দুই বাচ্চা, এরা দুজন দেখে যে এদের খাটের উপর যে মশারি টানানো ছিল, মশারির যে পায়ের অংশ, অর্থাৎ তারা যেই পাশে মাথা দিয়ে ঘুমিয়েছে, পায়ের অংশে কেউ একজন দাঁড়িয়ে আছে। বেশ লম্বা লিকলিকে বডি, উচ্চতা 7 ফুটের মতো হবে, তবে মনে হচ্ছে এর পা দুটো বেশ লম্বা।
মানে বডির থেকে পা লম্বা বেশি, আর চোখ দুটো জ্বলছে, ওই সাদা আলোর মতো জ্বলছে। তো প্রথমে ওনার যে মেয়ে, যার বয়স 11-12 বছর এরকম আর কি, তার ঘুম ভেঙে যায়। তার যখন ঘুম ভেঙে যায়, সে যখন এটা দেখে, দেখার পর দেখা গেল পাশে থাকা তার যে ছোট ভাই অন্য আরেকটা খাটে ঘুমাচ্ছে, তারও ঘুম ভেঙে যায়। সেও যখন এটা দেখে, দুজন একসাথে চিৎকার চেঁচামেচি শুরু করে। ছোট ভাই যে, সে আবার লাফ দিয়ে তার বোনের কাছে চলে এসে তার বোনকে জড়িয়ে ধরেছে। এইবার তো দুইজন একসাথে চেঁচামেচি শুরু করেছে। লোকজন তখন বুঝতে পারলো যে এই ঘটনাটা একই সময় হয়েছে, কারণ একই সাথে এই 2 রুম থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুরু হয়েছে। এখানে আরো একটা বিষয়, এই 2 রুমে হলো, কিন্তু এই বৃদ্ধা মায়ের সাথে তো কোনো কিছু হলো না। ওনার সাথে কেন হলো না, কিন্তু এই 2 জনের সাথে বা এই 2 রুমে তো হলো। এটার ব্যাখ্যা কিন্তু ওনারা পাচ্ছিলেন না। যাই হোক, ওই রাতের মতো ওনারা কেউ আর ঘুমাইতে পারেন নাই। কিন্তু সমস্যা দেখা দিল সকালবেলা ওনাদের আচার আচরণ অনেকটাই অস্বাভাবিক। ওই বাসায় শুধু ওই বৃদ্ধা মা, যিনি এই শফিক সাহেবের মা, উনি একটু স্বাভাবিক আছেন, আর সবাই অস্বাভাবিক আচরণ করছেন। বাড়ির যারা অন্য সদস্যরা আছেন, অর্থাৎ ওই বিল্ডিংয়ে যারা অন্য সদস্যরা আছেন, তারা মনে করেছেন ওই ভূত দেখে মনে হয় তারা পাগল হয়ে গেছে, মানসিক সমস্যা হয়ে গেছে। তো এই সমস্যা যেহেতু হয়েছে সকাল থেকে, শফিক সাহেবও তো অফিসে আসতে পারেননি, বাচ্চারা স্কুলে যেতে পারেনি। ওনার ওয়াইফ হাউস ওয়াইফ ছিল, তো উনি কোনো চাকরি করতেন না। তো এখন এই সমস্যার কারণেই মূলত উনি অফিসে আসতে পারেননি। এটা যখন ওনার কলিগ জানলেন, উনি দেখতে গেলেন। উনি যখন দেখতে গিয়েছেন, তখন দেখেন যে ওনার এই কলিগ শফিক সাহেব ওনাকে তেড়ে আসছেন মারার জন্য। উনি বুঝতে পারলেন অবস্থা খুবই বেগতিক, এ একদম বদ্ধ পাগল হয়ে গেছে। এখন এদের সবাইকে পাগলা গারদে ভর্তি করাতে হবে, না হলে জোর করে ধরে মানসিক হসপিটালে নিয়ে যেতে হবে। বিশেষ করে ঢাকা মেডিকেল আছে বা আরও কিছু হসপিটাল রয়েছে যেখানে মানসিক ইউনিট আছে মানসিক রোগীদের জন্য, সেখানে নিয়ে যেতে হবে। এদিকে তার আত্মীয় স্বজনরা চলে আসলেন। এখন এই বাসায় তো এই বৃদ্ধা মা ছাড়া অন্য 4 জন মাত্র সদস্য। এখন কিভাবে কি করা হবে, ওনার সব আত্মীয় স্বজন, অর্থাৎ ম্যাক্সিমাম আত্মীয় স্বজনই কিন্তু দেশের বাইরে থাকেন, আর অন্য যারা আছেন তারা গ্রামে থাকেন। তারা এখন কি করবেন, ঢাকায় এসে এদেরকে নিয়ে কোথায় যাবেন, এটাও তো ওনারা বুঝতে পারছেন না। ওনার যে বৃদ্ধা মা, উনিও গ্রামে থাকতেন। তো বেশ কিছু বছর হলো শফিক সাহেব তাকে নিয়ে আসছেন, যেহেতু উনি অধিকাংশ সময় অসুস্থ থাকেন আর কি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দেখা যাচ্ছে গ্রামে ডাক্তার দেখাতে সমস্যা হয়। এই জন্য ওনার বৃদ্ধা মাকে উনি বছরখানেক হলো ঢাকাতেই নিয়ে আসেন। এখন স্থায়ীভাবে ছেলের সাথেই আছেন। এখন এটা নিয়ে এমন একটা সমস্যা তৈরি হয়ে গেল, কে ওনাদেরকে দেখবেন? বৃদ্ধা মা, উনি তো নিজেই অসুস্থ, ওনাকেই তারা দেখে, অথচ উনি কিভাবে এদেরকে এখন দেখভাল করবেন? ওনার যে বয়স, তাতে উনি রান্না বাড়াও এভাবে করতে পারেন না। এই 4 জন এখন এমন একটা অবস্থা, তাদেরকে তো খাওয়াতে হবে। কাজের মহিলা যখন শুনেছে যে এই বাড়িতে এরকম সমস্যা হয়েছে, সে আর এই ফ্ল্যাটের ধারের কাছেও যায় না। সে চিন্তা করছে ভূত আমাকেও ধরবে। কি একটা সমস্যা, কি একটা বিভীষিকাময় অবস্থা। একটা পরিবারে যদি এরকম একটা সিচুয়েশন তৈরি হয়, তারাই বুঝতে পারেন যে কি একটা কঠিন সময়ের মধ্য দিয়ে তারা যাচ্ছেন। এদিকে তাদের মানসিক অবস্থা দিনকে দিন খারাপ হতে থাকে। কয়েক রাত বা কয়েকদিন ওনারা নিজ বাড়িতেই ছিলেন। দেখা যেত প্রতি রাত্রেই ওনারা চিৎকার চেঁচামেচি করে উঠতেন। তখন সিকিউরিটিরা চলে আসতো। দেখা যেত যে আরো একটা অদ্ভুত বিষয়, সেটা হলো ওনারা দরজা ভেতর থেকে লক করে ঘুমাতেন না। কেননা এই শফিক সাহেব তার ওয়াইফ দুজন লক করে ঘুমাতেন না। মাঝে মাঝে তার ছোট ছেলেটা ওই মা বাবার রুমে চলে আসতো। দরজা লক করে ঘুমালে তো সে আসতে পারবে না। এদিকে বাচ্চা কাচ্চারাও কিন্তু দরজা লক করে ঘুমাতো না। রাতের বেলা মশারিটা ঠিকঠাক মতো টানানো হয়েছে কিনা, মশা ঢুকে যাচ্ছে কিনা, মশারির কোনো একটা পাশ খুলে গেছে কিনা, এটা কিন্তু দেখার জন্য মাঝে মাঝেই শফিক সাহেব আর ওনার ওয়াইফ উঠতেন। ওনারা ওনাদের মতো করে উঠে বাচ্চাদেরকে দেখে আসতেন। এই কারণে কিন্তু ওনাদের দরজা লক থাকতো না, আর ওনার মায়ের দরজা লক থাকতো না। বয়স্ক মানুষ, ওনার শারীরিক অবস্থা কি, এইটা দেখার জন্য যখনই ওয়াশরুমে যাবার জন্য বা অন্য কোনো কারণে রাতের বেলা শফিক সাহেব বা ওনার ওয়াইফ উঠতেন, সাথে সাথে কিন্তু ওই বৃদ্ধা মহিলার রুমে যেতেন, গিয়ে তাকেও দেখে আসতেন কোনো সমস্যা হচ্ছে কিনা। তো এই কারণে দরজা কিন্তু লক থাকতো না। কিন্তু
যখনই এরকম চিৎকার চেঁচামেচি শুরু হতো তখনই দরজাটা ভেতর থেকে লক হয়ে যেত। এদিকে বিভিন্ন মানুষজন বিভিন্ন রকমের পরামর্শ দিচ্ছিলেন। এদিকে ওই একই বিল্ডিংয়ে থাকা একজন ব্যক্তি যিনি প্র্যাকটিসিং মুসলিম ছিলেন বা এখনো আছেন, তো উনি পরামর্শ দিলেন যেহেতু এরকম একটা সমস্যা হচ্ছে, হুজুর কবিরাজ ডাকতে হবে বা তাদের কাছে নিয়ে যেতে হবে। ডাক্তার দেখে খুব একটা লাভ হবে বলে মনে হচ্ছে না, কেননা ওনার তো আগে থেকে কোনো সমস্যা ছিল না, ওনারা তো একদম সুখী পরিবার বলতে যেটা বোঝায় সেটা। এখন যেটা করতে হবে সেটা হলো যারা শরিয়া সম্মত রুকিয়া করেন এমন ব্যক্তিদেরকে ডাকতে হবে বা তাদেরকে খুঁজে বের করে তাদের কাছে নিয়ে যেতে হবে। এমন ব্যক্তিদেরকে এখন কোথায় পাবেন? তখন চিন্তা করেন ফেসবুকে একটু সার্চ দিই। ফেসবুকে সার্চ দিয়ে দেখতে পেলেন যে বেশ কিছু রুকিয়া সেন্টারের পেজ রয়েছে, গ্রুপ রয়েছে। তো সেখানে বেশ কিছু বিজ্ঞাপন দেখলেন। সেখানে দেখলেন যে রুগীর উপর জিন হাজির করা হচ্ছে, জিন গড় করে সব বলে দিচ্ছে কি সমস্যা, কি আশয় বিষয়। আবার দেখা যাচ্ছে কোনো হুজুর জিনকে তো জবাই দিয়ে ফেলছেন, সেই দৃশ্য আবার তারা ভিডিও করে আপলোড করেছেন। তো চিন্তা করা হলো যে এই হুজুররা তো বেশ ভালো পারদর্শী, তো ওনাদের কাছে এনাদেরকে নিয়ে যাওয়া যেতে পারে বা ওনাদেরকে ডাকা যেতে পারে, যেহেতু ওনাদেরকে আসলে একসাথে 4 জনকে নিয়ে যাওয়া তো খুব কঠিন ব্যাপার। এই জন্য তাদের সাথে ওই ব্যক্তি যোগাযোগ করলেন। তো দেখা গেল যে একজনকে প্রথমে নিয়ে আসা হলো। উনি যখন আসলেন, আসার পর উনি ওনার মতো করে রুকিয়া শুরু করেছেন। তো দেখা গিয়েছে কি ওই যে ওনার যে ছোট মেয়ে যার বয়স হচ্ছে 11-12 বছর আর কি। ছোট বলছি এই কারণে বাচ্চা কাচ্চাদের মধ্যে কিন্তু সে প্রথম বা বড়, কিন্তু বয়সের দিক থেকে সে ছোট। তো তাকে রুকিয়া শুরু করছেন। রুকিয়া করতে করতে হঠাৎ করে দেখা গেল তার শরীরটা ঝাঁকি দিয়ে উঠেছে, তার মানে হচ্ছে তার শরীরে জিন হাজির হয়েছে। এরপর উনি জিনকে প্রশ্ন করছেন যে এই তোরা কয়জন? তখন ওরা বলতেছে আমরা একজনই আসছি। কেন আসছিস? বলে যে আমাদেরকে চালান করা হয়েছে। তো চালান করা হয়েছে, কে চালান করছে? বলে যে এই লোকের ভাবি চালান করছে। বলে তাই নাকি? এই লোকের ভাবি চালান করছে, তো কি করলে যাবি? বলে যাব না। তখন এই লোকটা কি করছে, ওই যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যে গলার উপর ছুরি চালানোর মতো একটা অভিনয় করে না অনেকেই, তো ওইভাবে উনি করেছেন। দেখা গেল যে ওই মেয়েটা ছটফট করছে, একটু পরে স্বাভাবিক হয়ে গেছে। তখন ওই হুজুর বলতেছেন যে এখন আর কোনো সমস্যা নাই, চালান করা হয়েছিল তার ভাবেই করছিল, ঠিক হয়ে গেছে। তো দেখা গেল যে ঠিক যে হয়ে গেছে, ওই যে শফিক সাহেব আর ওনার স্ত্রীর আচার আচরণে কিন্তু তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। তাহলে কি ঠিক হলো? এখন যেহেতু উনি আসছেন কষ্ট করে, এদিকে তার একটা হাদিয়ার ব্যাপার আছে। যেই ব্যক্তি উনি ফোন করে এনেছিলেন উনি তো এখন এই পরিবারের এই অবস্থায় কিছু বলতে পারছেন না টাকা পয়সার কথা। উনি জিজ্ঞেস করলেন যে আপনাকে কত টাকা দিতে হবে। তো উনি বলছেন যে আমার প্রতি সেশন হচ্ছে 6,000 টাকা। যেহেতু আমি এই পর্যন্ত আসছি, আমার বাসায় 6,000 টাকা এই পর্যন্ত আসছি, এই জন্য এর সাথে আমার গাড়ি ভাড়া আবার কিছু নাস্তা পানির খরচ অ্যাড হবে। সব মিলিয়ে ওনাকে 8,000 টাকা দিয়ে দেওয়া হলো। তো উনি চলে গেলেন। উনি চলে যাওয়ার পর ওই রাতে সেম ঘটনা আবার ঘটছে। এদিকে হয়েছে কি, চারদিকে রটে গেল যে ওনার ভাবি এই কাজ করেছে, ভাবি জিন চালান করেছে। ওনার ভাবি কিন্তু মানে ওনার যে ভাই, এই ভাই থাকতেন হচ্ছে কানাডাতে। তো কানাডাতে থাকা তার ভাইয়ের যিনি স্ত্রী, উনিও খুব উচ্চ শিক্ষিত একজন ভদ্র মহিলা, তাদেরও 3-4 জন সন্তান রয়েছে। তো যখন খবর চলে গেছে এরকম জিন এসে বলছে যে ওই ভাবি করছে, তার ভাইয়ের বউ করছে, এই দৃশ্য আবার একজন ভিডিও করছেন। তিনি আবার কোনোভাবে হোয়াটসঅ্যাপে এই ভিডিওটা তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। যখনই ওই ভাবি শুনেছেন যে ওনার নাম বলেছে, উনি মনে এতটা কষ্ট পেয়েছেন, উনি ওই দিনই এটা শোনার পর স্ট্রোক করেন। স্ট্রোক করার পর ওনার শরীরের একটা সাইড পড়ে যায়। উনি এখনো অসুস্থ অবস্থাতেই রয়েছেন। যাই হোক, এই তো গেল একটা বিষয়, কোনো সমাধান হলো না। ওই রাতে আবার এই সমস্যা তৈরি হলো। এরপর দেখা গেল আর একজন রাকিকে নিয়ে আসা হলো। উনিও একই রকমভাবে ঝাড়ফুঁক করলেন। এরপরে উনি জিন হাজির করার চেষ্টা করলেন। তারপর বললেন যে কে করেছে, তার গ্রাম সম্পর্কের একজন লোক করছে। তো সেই লোকের নামও আবার বলে দিল। এই তো শুরু হয়ে গেল যে ওই লোক এদের উপর জাদুটোনা করেছে, শহরে থাকে, ফ্ল্যাট বাসায় থাকে, তাদের আয় উন্নতি ভালো,
এই জন্য সহ্য করতে পারে নাই, জাদুটোনা করছে। যখন ওই পরিবারে এই কথা গেল, ওই লোক তো আকাশ থেকে পড়ছে, আমি কেন জাদুটোনা করব, আমার কি দরকার আছে। ওই পরিবারেও অশান্তি শুরু হয়ে গেল। এইভাবে যখনই কোনো হুজুরকে নিয়ে আসা হয়, মোটা অঙ্কের হাদিয়া তারা নিয়ে যান। তারপর জিনদেরকে ডেকে জিনদেরকে জিজ্ঞেস করে যে কে করছে, কে চালান করছে। প্রত্যেকে কিন্তু বলে যে এদের উপর কালো জাদু করা হয়েছে আর চালান করা হয়েছে। একজন বলে তার ভাবির নাম, আরেকজন বলে তার গ্রামের আরেকজন ব্যক্তির নাম। এইভাবে মানে এক এক সময় এক একজন এক এক কথা বলে। ওই পরিবারে এক এক সময় এক একজনের নাম বলার কারণে মানে এমন এক অশান্তি শুরু হয়েছে। এদিকে ওনাদেরও তো মানসিক অবস্থা খুব খারাপ। দিনের ভিতরে কিছু কিছু সময় ওনারা ভালো থাকেন, এরপর ওনাদের মানসিক অবস্থা পাগলের মতো হয়ে যায়। আর এই বৃদ্ধা মহিলা, উনি যে কি করবেন উনি নিজেই বুঝতে পারছেন যে আমি কোথায় যাব, কি করব, কার কাছে যাব। সবাই তো এখন ধান্দাবাজি শুরু করছে। পুরো পরিবারের মধ্যে একটা বিশাল অশান্তি লাগিয়ে দিয়েছে এই হুজুররা এসে। এক একজন এক এক কথা বলে। সবাই যদি এক কথা বলতো তার একটা কথা ছিল, এক একজন এক এক কথা বলে। এদিকে হয় কি, এই যে যিনি ব্যক্তি শফিক সাহেব, ওনার যে ভাই কানাডাতে থাকেন, উনি ওনার স্ত্রীর এই অসুস্থতা দেখে খুব ভেঙে পড়েন। কেননা ওনার ভাই এবং ভাবি, অর্থাৎ এই যে শফিক সাহেবের ভাই এবং ভাবি পরিবার সহ কিন্তু বড় হজ করে আসছেন, যেটা জিলহজ মাসে সৌদি আরবে যেটা হয়, আমরা যেটাকে বড় হজ বলি, এটা করে আসছেন। ওনারা এই কাজ করবেন এটা তো আসলে কারোরই বিশ্বাসই ছিল না। এদিকে হয় কি, এই যে কানাডাতে থাকা ওনার যেই ভাই, এই ভাইয়ের একটা ট্যুর পড়ে যায়, অফিসিয়াল ট্যুর। তাকে মিশরের কায়রোতে যেতে হবে। তো উনি কায়রোতে গিয়েছেন, যাবার পর ওখানে সপ্তাহখানেক ছিলেন। ওইখানে ঘটে যায় একটা ঘটনা। সেটা হচ্ছে, উনি যখন কায়রোতে গিয়েছেন, কায়রোতে গেলে দেখা যাচ্ছে যে অনেক পুরাকীর্তি রয়েছে, সেই মিশরীয় যে সমস্ত স্থাপত্যগুলো সেই প্রাচীনকালের সেগুলো রয়েছে। তো উনি ওখানে যাবার পর বেশ কিছু মানুষের সাথে পরিচয় হন। তো দেখা যাচ্ছে যে ওখানকার লোকজন অনেকেই তো আর ইংরেজি বোঝে না। তো ওখানে ওনাদের যে গাইড ছিল, তাকে কি মনে করে বললেন যে আচ্ছা আপনাদের এখানে কি ভালো কোনো রাকি আছেন, ভালো ঝাড়ফুঁক করতে পারেন এমন কোনো রাকি আছেন? তখন গাইড বলছেন যে আসলে এটা তো আমাদের কাজের মধ্যে পড়ে না, তারপরও আমার পরিচিত একজন আছেন, তবে উনি তো আসলে খুব নিভৃতচারী, মসজিদের ইমাম, উনি কারোর সাথে তেমন একটা কথা বলেন না, আমার পরিচিত, তবে কায়রো থেকে আরো ভেতর দিকে যেতে হবে, একটু গ্রাম সাইডে আর কি, সেখানে গেলে তাকে পাওয়া যেতে পারে। তার কোনো মোবাইল ফোনও নাই, উনি কোনো মোবাইল ফোনও ইউজ করেন না, বয়স তার 80-র উপরে। তো বললেন যে ঠিক আছে আমি যাব। তার কাছে গেলেন, অত্যন্ত সমাদর করলেন। এখন ওই যে যিনি ইমাম, উনি তো আর ইংরেজি বোঝেন না, যার কারণে এই যে গাইড হচ্ছে অনুবাদ করে দিচ্ছেন। ইমাম সাহেব কি বলছেন সেটা এই শফিক সাহেবের ভাইকে বলছেন, আর শফিক সাহেবের ভাই কি বলছেন সেটা আবার ইমাম সাহেবকে উনি ওই মিশরীয় যেই ল্যাঙ্গুয়েজ, যে আরবি ল্যাঙ্গুয়েজ, ওখানে কিন্তু আরবির যেই আঞ্চলিক যে ভাষা আর কি, আঞ্চলিকতা তো সব দেশেই আছে, আরবির মধ্যেও আছে। তো মিশরীয় আরবিগুলো একটু অন্যরকম আর কি। তো উনি তো ওভাবে আর কি বুঝিয়ে দিচ্ছেন আর কি গাইড। তো ওই যে যিনি হুজুর, উনি সব কিছু শুনলেন, মনে হলো উনি একটা কলম নিয়ে কাগজের উপর কিছু একটা লিখলেন। তারপর সবার নাম শুনলেন, বাসার ঠিকানাটা শুনলেন, লিখলেন, কি জন্য লিখলেন, এরপর ক্রস চিহ্ন দিচ্ছেন, প্রত্যেকের নামের উপরে ক্রস চিহ্ন দিচ্ছেন। দেওয়ার পর উনি বলছেন আলহামদুলিল্লাহ, খালাস খালাস, মানে শেষ হয়ে গেছে। কি হয়েছে, কি হয়েছিল, আসলে ব্যাপারটা কি? তখন ওই ইমাম সাহেব বলেছিলেন ওনার ভাষায়, যেটা ওই যে অনুবাদ করে দিয়েছিলেন, সেটা হচ্ছে এই যে শফিক সাহেব উনি অফিসিয়াল একটা কাজে চাঁদপুরের ওইদিকে গিয়েছিলেন। তো চাঁদপুরেতে দেখা যাচ্ছে বিভিন্ন ঘাট রয়েছে, তো ওখানে নদীর যে মাছগুলো, এই মাছগুলো অনেকেই তো কিনে নিয়ে যায়। তো উনি যেহেতু যেই গাড়িতে গিয়েছিলেন, এটা কিন্তু ওই বাস না, এটা ওনাদের পার্সোনাল কার ছিল, একটা মানে প্রাইভেট কার ছিল। তো উনি কি করেছেন, ওই হাটে গিয়েছেন যখন, তখন মাত্র একটা নৌকা আসছে কিছু মাছ নিয়ে, মানে ওই নৌকা কিন্তু মাছ নিয়ে আসছে, তখনও ওই মাছগুলো হাটে ওঠেনি, নৌকা থেকে তখনও নামাই নেই। তো উনি চিন্তা করছেন যে মাছই তো মাত্রই ধরে নিয়ে আসছে, নদীর মাছই হবে, এখান থেকে কিছু মাছ কিনে, কি মাছ আছে। তখন ওই যিনি জেলে বা মাছি, উনি বলতেছেন যে মাছ বেশ কিছু আছে,
আমার কাছে নদীর একটা বড় পাঙাশ আছে। তখন শফিক সাহেব বললেন ঠিক আছে দেখি তো পাঙাশটা। তো উনি পাঙাশটা দেখে খুব পছন্দ করলেন, দামাদামি করে পাঙাশটা নিয়ে নিলেন। ওই পাঙাশটা নিয়ে উনি বাসায় এসেছিলেন। বাসায় আসার পর এই পাঙাশটা উনি আসলে ফ্রিজিং করার আগেই রান্না করতে বলেছিলেন, যে ফ্রিজিং করলে অর্থাৎ ফ্রিজে রাখলে তো অরিজিনাল স্বাদটা ওভাবে পাওয়া যায় না, তো এটা রান্না করো। তো ওনার ওয়াইফ এটা রান্না করেছিলেন। এদিকে হয়েছে কি, ওনার বাসায় ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে। ওনার মা তো অসুস্থ মানুষ, উনি বেশ আর্লি খাওয়া দাওয়া করেন। তারপর আবার ডায়াবেটিসের পেশেন্ট, আবার হাই প্রেশারও রয়েছে। উনি যে খাবারগুলো খান এগুলো আবার আলাদা খাবার, যার কারণে উনি এই মাছ তারপরে অনেক মাংস উনি আসলে ওভাবে খেতে পারেন না। ওনার খাবারটা আলাদা, উনি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলেন। তো এই রাতের বেলা যে খাবারটা রান্না হয়েছিল উনি এটা খান নাই, যদিও বা উনি উঠেছিলেন, উনি বেড়ে দিয়েছিলেন, কিন্তু উনি আর খান নাই। ওই খাবারটা যখন রাতের বেলা তারা সবাই খেয়েছে তখনই ঘটেছে একটা ভয়ঙ্কর ঘটনা। কেননা এই যে পাঙাশ মাছটা, এই পাঙাশ মাছটা একটা জাদুর মাছ। জাদুর মাছ বলতে এই পাঙাশ মাছের সাথে একটা জিনকে যুক্ত করে দেওয়া হয়েছিল। এমনভাবে যুক্ত করে দেওয়া হয়েছে, এই পাঙাশ মাছটা মূলত আর একজন জেলেকে জাদু করার জন্য পাঠানো হয়েছিল, চালান করা হয়েছিল। এই মাছটা ওই জেলের কাছেই যাবে, ওই জেলেটা ধরবে, সে এটা খেতে পারবে না। খেতে পারবে না বলতে সে দেখা যাচ্ছে যে সে নিজে খাবে না, কিন্তু তার পরিবারকে খাওয়াবে। মানে এমন একটা সিচুয়েশন তৈরি হবে, সে নিজে কোনো একটা কারণে খাবে না, তার পরিবারকে খাওয়াবে। আর তখন তার পরিবারকে ওই জিনটা শেষ করে দেবে। এমনভাবে চালান করা হয়েছিল। কিন্তু ওই মাছটা যখন ওই দিক দিয়ে যাচ্ছিল, কোনো কারণে অন্য আর একটা জেলের জালে সেটা ধরা পড়ে যায়। আর মাছটাকে আসলে এমনভাবে চালান করা হয়েছে যে ওই মাছটা আসলে যেই খাবে তার উপরই এই জিনটা তার ওই হুকুমটা বাস্তবায়ন করবে। এখন ওই মাছটা আর একজন জেলের জালে ধরা পড়ে গেছে। ওই মাছটা উনি কিনেছেন, ওইটা কিনে উনি বাসায় নিয়ে আসছেন। যখন পরিবারের 4 জন সদস্য এই মাছ খেয়েছেন, তখন ওই রাতের বেলা ওই জিনটা এদের উপর সওয়ার হয়েছে। মানে ওই জিনের উপর এমন হুকুম লাগানো হয়েছে যে এই মাছটা যেই খাবে তার উপর তোমার হুকুম শুরু হয়ে যাবে। তোমাকে যে হুকুম দেওয়া হয়েছে, এদেরকে পাগল বানায় মেরে ফেলবা। এ তো এই কাজ করছে। এখন এর থেকে মুক্তির উপায় কি? ওই যে জাদুটা, ওই জাদুটা যদি কেটে যায় তাহলে ওই জিনটাও মুক্ত হয়ে যাবে, সে তার মতো চলে যাবে। তার আর কোনো কাজ নাই, তাকে মারতেও হবে না, কিছুই করতে হবে না। ওই ইমাম সাহেব সবার নাম নিয়ে জাস্ট খালি ক্রস দিয়েছেন, জাদু কেটে গেছে। তখন নাকি ইমাম সাহেব ওনার যে ভাষা, এই ভাষায় আবার ওই গাইডকে বলছেন যে ওনার সাথে তো ফোন আছে, ওনার ওই আত্মীয়কে ফোন দিতে বলেন। শোনেন তো কি অবস্থা। উনি তখন হোয়াটসঅ্যাপে কল দিয়েছেন, কি খোঁজ খবর। পরে শোনেন একদম স্বাভাবিক, অবাক করা ব্যাপার, 10 মিনিটেরও মানে কম সময়ের ব্যবধানে পরিবারের সবাই ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মানে কোনো সমস্যাই নাই। এরপর থেকে ওনারা সবাই ভালো, একদম স্বাভাবিক। এরপর উনি তো বললেন যে এই এই আসার বিষয়, আমি তো মিশরে আসছিলাম, এই যে একজন হুজুরের সাথে কথা বললাম, আল্লাহর রহমতে উনি এই জাদুটা কেটে দিয়েছেন। জিনের সাথে যে হুকুম লাগানো ছিল, হুকুমটা কেটে দিয়েছেন, জিনটাও মুক্ত হয়ে গেছে। মূলত এই কারণে তুমি যে পাঙাশ মাছ কিনে আনছিলা, তখন হচ্ছে এই সমস্যাটা তৈরি হয়েছে। এদিকে তখন তো আসলে ওনারা এত ক্ষমা চাচ্ছেন যে এই ঘটনা ঘটে গেছে। ওই সময় তো ওনাদের মানসিক অবস্থা ঠিকঠাক ছিল না। ওই যে এক হুজুর আসছে, সে এসে বলছে ওই ভাবি করছে, এরপরে অমুকে করছে, তমুকে করছে, মানে পুরো পরিবারের মধ্যে একটা অশান্তি লাগিয়ে দিয়েছে এরা। মানে জিন ডেকে জিনদেরকে বলেছে যে কে করেছে কে করেছে, আর জিনেরা বলেছে সেইটা বিশ্বাস করে পুরো একটা পরিবারের মধ্যে অশান্তি তো লেগেছেই, সেই সাথে একটা সোসাইটির মধ্যে অশান্তি লেগেছে। অন্যান্য পরিবারের লোকজন বলছে দেখছো তার ভাইরা অমুকখানে আছে, এরা এত নাকি ভালো, হজ করে আসছে, দেখো ওইখানে তারা এত ভালো আছে, এই ভাইয়ের উপরে কালো জাদু করছে। মানে কত যে কথা। যাই হোক, পরে উনি তো আবার কানাডাতে চলে যান। এরপর তো ওনাদের সাথে অনেক যোগাযোগ হয়েছে। ওই যে ওনার ভাবি, উনি যে মনের কষ্টে স্ট্রোক করছেন, উনি কিন্তু এখনো অসুস্থ অবস্থায় আছেন। আগের থেকে কিছুটা ভালো, কিন্তু এখনো উনি অসুস্থ অবস্থাতেই রয়েছেন, স্বাভাবিক হন নাই। মনে এতটা কষ্ট পেয়েছিলেন যে আমার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ,
আমি কালো জাদু করছি। মানে এই মনের কষ্টেই ওনার এই অবস্থা। তো যাই হোক, পরে বিষয়টা তো জানাজানি হলো, আলহামদুলিল্লাহ ওনার পরিবারও এখন সুস্থ স্বাভাবিক আছে। তবে মাঝখানে বেশ কিছুদিন প্রচন্ড রকমের অশান্তি, অসুস্থতা সবকিছু ওনাদেরকে জেঁকে বসেছিল, ভয়। আর এই যে বয়স্ক ভদ্রমহিলা, উনি যে কি কষ্টে ট্যাকেল দিয়েছেন ওই কয়টা দিন, এটা আল্লাহ মাহমুদ ভালো জানেন আর কি। তা না হলে আরো অবস্থা খারাপ হয়ে যেত। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটা শেয়ার করার পেছনে কিন্তু বেশ কয়েকটা উদ্দেশ্য রয়েছে। আশা করছি ঘটনাটা শোনার পর উদ্দেশ্যটা ধরতে পেরেছেন। তা হচ্ছে, খেয়াল করেন, এই যে মিশরীয় যিনি রাকি, উনি কিন্তু ওরকম রাকি নন, রুকিয়ার কাজ ওভাবে করেন না। তারপরও উনি কি দোয়া পড়লেন, জাস্ট ক্রস চিহ্ন দিলেন কাগজে, ওইখান থেকে দিলেন, এখানে কিন্তু আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে। জিনের সাথে লাগানো ওই হুকুমটা অকার্যকর হয়ে গেছে, সে মুক্ত হয়ে গেছে, চলে গেছে, এনারাও ভালো হয়ে গেছেন। কিন্তু ওই যে যারা আসছিলেন, জিন হাজির করালেন, জিনদেরকে বললেন যে কে করেছে কে করেছে, তারা তো এক একজনের নাম বলল। এইটা কত বড় একটা প্রতারণা। তো এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই। অনেকেই কি করেন, তারা যখন বুঝতে পারেন যে আসলে এই সমস্যা তাদের আয়ত্তের বাইরে, তখন তারা তাদের নিজেদের জিনকে এদের শরীরে হাজির করান। হাজির করানোর পর ইচ্ছা মতো তারা এক একটা কথা বলে দেয়, এ করছে সে করছে। আবার দেখা যাচ্ছে যে সত্যি সত্যি কোনো ব্যক্তির সাথে যদি কোনো জিনের কানেকশন থাকে, তার উপর হাজির করানো হয়, ওই জিনকে এমন কিছু কষ্ট দিতে থাকে ওই রাকি, তখন জিনটা কি করে, হঠাৎ করেই একজন নাম বলে দেয়। জিনটাও তো ওই পরিবারের লোকজন সম্পর্কে জানে বা বোঝে, তখন সে একটা নাম বলে দেয়, মূলত সে কষ্ট থেকে বাঁচার জন্য। কারণ একটা নাম বললেই তো সে মুক্ত হয়ে যাবে, এই কারণে তাদেরকে দিয়ে নামটা বলতে বাধ্য করে। আবার এমন অবস্থা হয় যে জিনেরা কিন্তু ইচ্ছা করেও অনেক মিথ্যা কথা বলে। এই জন্য কিন্তু এই তদবিরের মাধ্যমে চোর ধরা, তারপর কে জাদু করেছে এদের নাম বের করা, এগুলো কিন্তু উচিত নয়। যারা এইভাবে নাম বের করে আবার মানুষদেরকে প্রকাশ করে দেন যে অমুকে করছে, তার নাম এইটা, এটা কিন্তু বড় একটা গর্হিত অপরাধ। এটা কিন্তু ইসলামে কোনো সুযোগই নেই যে আপনি তদবিরের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে দেখেছেন কাউকে, তিনি এই কাজটি করেছেন, তাকে অভিযুক্ত করছেন, এরকম কোনো সুযোগ নেই। ইসলামে কিন্তু সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সবকিছু হতে হবে। হ্যাঁ, পৃথিবীর বেশ কিছু দেশ রয়েছে যেখানে জাদুটোনা করার শাস্তি রয়েছে। তাহলে সেখানে কিভাবে শনাক্ত করে? সেখানে কিন্তু এরকম স্বপ্ন দেখে বা বাটি চালান দিয়ে শনাক্ত করে না। সেখানেও প্রমাণ করার জন্য সাক্ষ্য প্রমাণ, তারপরে আরো অনেক বেশ কিছু বিষয় রয়েছে, সেগুলোর আলোকে প্রমাণিত হলেই তবে জাদু করার শাস্তি তাদের উপর আরোপিত হয়।